হ্যালো এসএসসি 25, আসসালামু আলাইকুম। চলে আসলাম পরবর্তী লেকচার কাজ ক্ষমতা শক্তি নিয়ে। তো এখানে আমরা লেকচার 1 এর ভিতরে সমস্ত চ্যাপ্টারটা নিয়ে আসছি। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা আলোচনা করব, একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড, কোনো টপিকে খুব অ্যাডভান্স যাব না, খুব ডিপ কোনো টাচে যাব না। এটা আমার একাডেমিক কোনো প্রোগ্রাম নয়, যেহেতু রিভিশন প্রোগ্রাম। একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড যে টপিকগুলো লাগবে, যতটুকু না গেলে নয় ততটুকু আমরা এখানে আলোচনা করব। ওকে, তো প্রথমে শুরু করতেছে আমাদের ফার্স্ট টাইপ, যেহেতু চ্যাপ্টারের নামে কাজ ক্ষমতা শক্তি, আমরা কাজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওকে। তো আমরা সবাই জানি যে কোনো বস্তুর উপর সাপোজ ধরে নাও এদিকে বল প্রয়োগ করা হলো এফ, আর ধরে নাও এদিকে সরণ হলো এস। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন আমরা কৃত কাজ বলি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। ওকে, তো একটু খেয়াল করো যে একটা উদাহরণ দিয়ে সবসময় শুরু করব, যে এতটুকু বলাটা অবশ্যই বাঞ্ছনীয়, বলতেই হবে। সেটা হলো যে কাজ বলতে এফ এস কস থিটা কেন আসলো ফিজিক্সে। নর্মালি যেমন আমি যদি বলি যে তুমি সারাদিন মনে করো দেয়ালকে ঠেলো, সারাদিন, তো হিউজ পরিমাণ কিন্তু পরিশ্রম হবে, হিউজ পরিমাণ কিন্তু আমাদের ঘাম ঝরবে। কিন্তু ফিজিক্স বলতেছে না, এখানে কোনো কাজ হয় নাই। কেন? তুমি সারাদিন দেয়ালকে ঠেলছো, কিন্তু দেয়ালের সরণ কত? শূন্য, তাহলে কাজ শূন্য। তাহলে বুঝতে হবে যে আমাদের পরিশ্রমকে ফিজিক্স কিন্তু কাজ বলতেছে না। ফিজিক্স যেটাকে কাজ বলতেছে সেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট না জেনে শুধু অঙ্কটা করে দিই। ফিজিক্স আসলে কাকে কাজ বলতেছে, কোনটাকে কাজ বলে। আমার পরিশ্রম যদি কাজ হতো, তাহলে দেয়ালকে ঠেলাকেও ফিজিক্স কিন্তু কাজটা বলতো, বলছে না এখানে কাজ শূন্য। ওকে, তো খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। সংজ্ঞা এগুলা, ডেফিনেশন এগুলো পরে, ইকুয়েশন পরে, ম্যাথমেটিক্স পরে, আগে দেখো বুঝানো। ফিজিক্স আমাকে যেটা বলতেছে যে সহজ কথা, আজকে থেকে মাথায় রাখবা, সহজ কথা, কাজ মানেই ফিজিক্স বলতেছে শক্তি। কোন শক্তি? যান্ত্রিক শক্তিকে সাধারণত ধরে নেই আমরা জানি গতি শক্তি, আর একটা কি? বিভব শক্তি। ওকে, যেহেতু আমরা রিভিশন প্রোগ্রাম, কম বেশি আমরা সবাই জানি, একেবারে ফ্রেশার নাকি ওইখানে। তো ফিজিক্স বলতেছে তুমি যখন কাজ করবা, ওই বস্তুর হয় গতিশক্তি প্রাপ্ত হবে, আর নাহলে বিভব শক্তি প্রাপ্ত হবে, আর নাহলে তাপ উৎপন্ন হবে, আদার্স কোন এনার্জিতে কনভার্ট হইতেই হবে। যেমন ঘর্ষণ যা তাপ করে, সরি, ঘর্ষণ যে কাজটা করে, অলওয়েজ কিন্তু হিট প্রডিউস হয়। ওকে, তো মাথা রাখবা। এখন আমি মনে করি একটা বস্তুকে ঠেলতেছি, দেওয়ালকে ঠেলতেছি সারাদিন, তো বস্তু কখনো কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। কেন? দেওয়ালের জায়গায় বসে আছে, তার মানে তাকে আমি গতিশক্তি দিতে পারি নাই। এখন আসছে বিভব শক্তি। বিভব শক্তির ডেফিনেশন আমরা জানি, আমরা অনেকেই একটু ভুল বলি। আমাদের বইতে বলা আছে যে কোনো বস্তুকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিলে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে বিভব শক্তি। এটা একটা একটু রং কনসেপ্ট। ওকে, এটাকে বিভব শক্তি আসলে বলা হয় না। বিভব শক্তিকে এইভাবে ডিফাইন করা উচিত, কোনো বস্তু যে জায়গায় থাকতে কমফোর্টেবল, মানে সাম্য অবস্থায়, মানে তুমি যে জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এটাই তোমার সাম্য অবস্থা। ওকে, তাহলে কোনো বস্তুকে যদি সাম্য অবস্থা থেকে সরায় ফেলো, তখন তার ভিতর যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে কি? বিভব শক্তি। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। বিভব শক্তি যে টাইপটা আছে সেখানে মোর ডিটেলস আলোচনা হবে একটু। ওকে, তো মাথায় রাখো, দেওয়ালের জায়গায় আছে, আমি যখন এটার উপর ফোর্স করলাম, দেওয়াল তো দূরে সরে যাচ্ছে না, তাহলে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে না। দেওয়াল যে সাম্যাবস্থায় ছিল, মানে যে জায়গায় থাকতে কমফোর্টেবল, সেখান থেকে সরাইতেও পারো নাই, তাকে ডিসপ্লেসও করতে পারো নাই, তাহলে তার ভিতর বিভব শক্তিও আসে নাই। তাহলে তুমি যে সারাদিন ঠেললা, তুমি তাকে কোনো এনার্জি দিতে পারো নাই। এই জন্য ফিজিক্স বলতেছে কাজ শূন্য। ওকে, তাহলে ফিজিক্স যেটাকে কাজ বলে সেটা তোমার মাথায় রাখতে হবে। আমি পরিশ্রম করলে এটা কাজ হবে না। তাহলে কাজ হওয়া শর্ত কি? তুমি যা কাজ করবা এটা অবশ্যই গতিশক্তি অথবা বিভব শক্তিতে কনভার্ট হতে হবে। যদি বস্তু গতিশক্তি বা বিভব শক্তি বা তাপ শক্তি উৎপন্ন করতে পারে বা প্রাপ্ত হয়, তখন তুমি বলবো আচ্ছা তুমি কাজ করছো। এখন বস্তু যদি গতিশক্তি বাড়ায় দাও, বিভব শক্তি বাড়ায় দাও, বলবা পজিটিভ কাজ করছো। আর যদি বস্তুর গতিশক্তি কমায় দাও, বলবা নেগেটিভ কাজ করছো। ওকে, এই জিনিসগুলো এখন দেখবো। তো দেখো, তো আমরা জানি বল আর সরণের মধ্যবর্তী কোণের কোসাইন, এই গুণফলকে কাজ বলে। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে এটা আমরা ইন্টারমিডিয়েটে যা শিখবো, W ইকুয়ালস টু F ডট S। ওকে, তুমি বলো এটা আবার কি লিখলাম। দেখো, একটা ছোট্ট একটা এমসিকিউ আসবে, বা তোমার মনে করো অনুধাবনমূলক আসতে পারে, যে বল আর সরণ এটা ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ কেন স্কেলার রাশি। ওকে, এটা ইন্টারমিডিয়েট বাচ্চারা অনায়াসে সলভ করতে পারবে, বাট এসএসসি তে একটু ডিফিকাল্ট। ওকে, যেহেতু আমাদের রিভিশন প্রোগ্রাম, আমি একবারে ন্যূনতম সংক্ষেপে বলতেছি। ভেক্টর গুণন দুই ধরনের হয়। অনেক সময় দেখবা দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার পাওয়া যায়, আবার অনেক সময় দেখবা দুইটা ভেক্টর গুণ করলে ভেক্টর রাশি পাওয়া যায়। ওকে, তো এই যে দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার রাশি পাইছি, এটাকে বলি আমরা ডট গুণন। কি বলে এটাকে? ডট গুণন। মাথায় রাখবা। ওকে, আর যদি এরকম হইতো, সাপোজ ধরে নাও দুইটা ভেক্টর আমি ক্রস করলাম,
অনেক আছে। আচ্ছা যাক, এখানে আমি টর্ক আর নিয়ে না নিয়ে আসলাম, জাস্ট বললাম যে সাপোজ ধরো না এটা একটা ভেক্টর রাশি এ ক্রস বি করার পর আমি আরেকটা ভেক্টর রাশি সি পাইছি। ওকে, এই দেখো এখানে কিন্তু ক্রস গুণন দিছে, এখানে কি গুণন দিছে? ক্রস গুণন। তো এসএসসি তে এতটুকু জানলে হবে যে ক্রস গুণন করলে আমরা পাই ভেক্টর রাশি, ডট গুণন করলে পাই আমরা স্কেলার রাশি। যেহেতু দুইটা ভেক্টর ডট করিয়া গুণ করার পর স্কেলার রাশি পাইছি, তাহলে কনফার্ম এটা ডট গুণন ছিল। এই ব্যাখ্যাটা তুমি দিয়ে দিবা যে বল আর সরণ ভেক্টর হওয়া সত্ত্বেও কাজ স্কেলার রাশি, কারণ বল আর সরণ এর মধ্যবর্তী গুণটা হচ্ছে ডট গুণন। ডট গুণনের ফলে আমরা স্কেলার রাশি পেয়ে থাকি। ওকে, এই হচ্ছে তোমার ব্যাখ্যা। তাহলে আর সুন্দর মতো তুমি সাজায় নিতে পারো যে বল আর সরণের ডট গুণনের ফলে আমরা একটি স্কেলার রাশি পেয়ে থাকি, অথবা ডট গুণনের ফলে যে গুণনের ফলে স্কেলার রাশি পাওয়া যায় তাকে ডট গুণন বলে। আর যদি বল আর সরণের ভিতর ডট গুণন হয়েছে, তাই আমরা স্কেলার রাশি পেয়ে থাকি। ওকে, অনেকভাবে বলা যায়, তোমার ব্যক্তিগত ব্যাপার। এই যে তোমার মোটামুটি ফান্ডামেন্টাল কথাবার্তা। এখন আসো একটু ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই। তো এটা ধরে নাও এফ, এটা ধরে নাও এস, মধ্যবর্তী কোণ থিটা। তুমি বলবা কি স্যার? এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ওকে, আবার এরকম যদি হয় এফ এদিকে সরণ এইদিকে, মানে দুইটা একই দিকে, দেখো থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাহলে কি তো কাজ কত আসবে? এফ এস কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1, তাহলে ডাব্লিউ মানটা হবে কি এখানে? পজিটিভ ওয়ার্ক। আমরা জানি পজিটিভ ওয়ার্ক মানে কি, একটু আগে দেখলাম পজিটিভ ওয়ার্ক মানে তুমি সিস্টেমে শক্তি সাপ্লাই দিছো, বা সাপ্লাই, সিস্টেমে শক্তি সাপ্লাই। আর নেগেটিভ ওয়ার্ক মানে কি দেখো তো, এফ এদিকে ধরো সরণ এদিকে, যেমন আমরা জানি সরণ যেদিকে যায় ঘর্ষণ বল সবসময় তার উল্টো দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। ওকে, তো 180 ডিগ্রি হলে কাজ দেখো তো কত আসে? এফ এস কস 180, ক্যালকুলেটরে চাপ দিব, কস 180 ডিগ্রি হলে দেখবো -1। তাহলে দেখো তো এই কাজটা কি হয়েছে? নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক মানে বোঝাচ্ছে সিস্টেমে শক্তি লস্ট হয়েছে। লস্ট তো আসলে হয় না, এই শক্তিটা মানে এই যে মনে করো সাপোজ এটা ঘর্ষণ বল, সে সরণের উল্টো দিয়ে কাজ করতেছে, ও সবসময় সিস্টেম থেকে এনার্জি লস্ট করে ফেলবে। লস্ট মানে আমরা জানি এটা কিসে কনভার্ট হয়? তাপ শক্তিতে কনভার্ট হয়। এই এনার্জি সিস্টেম থেকে হারায় যাবে, তাপ শক্তি হিসেবে অন্য শক্তিতে কনভার্ট হয়ে যাবে, তুমি আর এটা পাবা না। যেমন দেখো এই যে ঘর্ষণের ফলে কি দেখা সিট প্রডিউস হয়েছে, এটা আর কখনো নিয়ে আসতে পারবা না। ওকে, মাথা রাখবা। তাহলে ধনাত্মক কাজ বোঝায় সিস্টেম এনার্জি সাপ্লাই, ঋণাত্মক কাজ মানে বোঝায় সিস্টেম থেকে এনার্জি লস্ট। এবার আসো, ধরো না বল এদিকে, সরণ এদিকে, মধ্যবর্তী কোণ থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো তো কাজ কত আসবে? এফ এস কস 90, কস 90 ভ্যালু 0। তাহলে কি তো কাজ 0 মানে কি? তুমি সিস্টেমে কোনো শক্তি দেওয়া নেই, সিস্টেম থেকে কোনো শক্তি নেওয়া নেই, লস্ট করো নাই। ওকে, তাহলে কাজ শূন্য হওয়ার শর্ত অলরেডি পেয়ে গেলাম। থিটার মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। তো কাজ শূন্য হওয়ার আরো শর্ত আছে, আমি এটা নোট করে দিই। এক, ধরে নাও বল শূন্য হলে কাজ কি হবে? শূন্য। কারণ কি দেখো, বল যদি না থাকে, এফ এর মান শূন্য হলে তো কাজ শূন্য। ওকে, 2, তুমি মনে করো বল নট ইকুয়াল শূন্য, মানে বল প্রয়োগ করছো, কিন্তু এখানে এস ইকুয়ালস টু 0 হলে, এস এর মান 0, তাহলে কাজ ইকুয়ালস টু কি আসবে? 0। তুমি সারাদিন দেয়ালকে ঠেলছো, তাও কাজ শূন্য, কেন? এস এর মান শূন্য। ওকে, 3 নম্বর, যদি এরকম হয় এফ নট ইকুয়াল 0, এস নট ইকুয়াল 0, কিন্তু থিটার মান 90 ডিগ্রি, তখনও কি হবে? 90 ডিগ্রি হলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে? 0 হবে। যে বলও আছে সরণও আছে, কিন্তু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য। ওকে, এই 3টা এমসিকে মাথায় রাখবা। তার মধ্যে সবচেয়ে বেশি আসে এই যে এটা, সবচেয়ে বেশি। এখন এইটার কয়েকটা এক্সাম্পল দেখবো, যে সমকোণে আসলে কারা কাজ করে, কখন কাজ শূন্য হয়। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখবো, তার আগে এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপরে দেখো যে আর আরেকটা কথা, যে ডট ক্রস যেগুলো দেখানো হয়েছে, এটা আসলে এখানে কোন রকম তোমাকে আইডিয়া দেওয়া হয়েছে, আমরা একাডেমিক সেকশন আরো বিস্তারিত পড়বো। আপাতত এতটুকু জানলে এনাফ, তোমার আর বাড়তি পেন নেওয়া লাগবে না। তো দেখো এখন যেটা বলতে চাচ্ছি, যে কাজ শূন্য হয়েছে এরকম একটা উদাহরণ কি?
আমরা জানি কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন বস্তু এ ধরনের এদিকে ঘুরতেছে। ওকে, তো এই কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী একটা বল কাজ করে। ধরো না এটা কেন্দ্রমুখী, এটা ধরো না কেন্দ্র বিমুখী। আমরা জানি কেন্দ্রমুখী আর বিমুখী বল পরস্পর কি সমান। তো আমরা তো জানি বস্তু যেইখানেই থাকুক না কেন সর্বদা তার স্পর্শক বরাবর বাইরের দিকে যাইতে চেষ্টা করে। এটা গতিবিদ্যা আমরা দেখে আসছি, যেখানে থাকবে তার স্পর্শক বরাবর বাইরে। তাহলে দেখো তো কেন্দ্রমুখী বল এই যে যেদিকে যেতে চায় এই বরাবর তার ডিসপ্লেসমেন্ট অথবা তার ভেলোসিটি অথবা তার এক্সিলারেশন আছে। ওকে, তাই দেখো তো সরণের সাথে তার মধ্যবর্তী কোণ কত 90, অথবা কেন্দ্র বিমুখী বল সেটাও 90। তাহলে কেন্দ্রমুখী বিমুখী যাই হোক সরণের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বা বিমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। মুখী বা বিমুখী বল দ্বারা অবশ্যই কাজ শূন্য হবে। ওকে, শর্ত কি বলবা, কেন্দ্রমুখী বা বিমুখী বল সরণের সাথে সমকোণে আছে, এই জন্য কাজ শূন্য। ওকে, আর একটা উদাহরণ আছে। ধরে নাও সাপোজ এম বড় একটা বস্তু, তুমি এটাকে এই দিকে টান দিলা। এক্সাম্পলটা খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ঘর্ষণ বল মনে করো এদিকে, বস্তুর ওজন কোন দিকে, নিচের দিকে। এখন দেখো মাটির উপর হয়েছে ক্রিয়া, মাটি দিছে তোমার কি প্রতিক্রিয়া। আর এটা আমরা ঘর্ষণ বল থেকে কনসেপ্টটা জানি। ওকে, এফ সমান সমান নিউ আর শিখে আসছে এগুলো। তো এখন দেখো তুমি এখন এই বস্তুটাকে মনে করে এইদিকে নিয়ে আসলা। ওকে, এখন তাকে দেখো তো অবশ্যই সরণ, তাহলে এটা তাকে দেখো এটাই তোমার সরণ। ওকে, তুমি ফোর্সও করছো এদিকে। এখন ভালো মতো খেয়াল করো তো, এই সরণের দিকে দেখো তো এফ যেদিকে সরণ সেই দিকে। তাহলে আমি বলতে পারি প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ এইটা হবে পজিটিভ। কেন, বল আর সরণ একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর ঘর্ষণ বলটা দেখো তো, ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ কি হবে এখানে, ছোট হাতের এফ। দেখো সরণ যেদিকে ঘর্ষণ বল তার উল্টো দিকে, তাহলে 180 ডিগ্রি নেগেটিভ ওয়ার্ক। মজার ব্যাপার হচ্ছে অভিকর্ষ বল বা অভিকর্ষ বল কর্তৃক কাজ কত, এই জিনিসটা যদি জিজ্ঞাসা করা হয় অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে। অধিকাংশ অভিকর্ষ বল কর্তৃক কাজ কত, বলবো কাজ শূন্য। কেন শূন্য, এই দেখো তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। বলবো যেহেতু 90 ডিগ্রি তাহলে ও কোনো কাজ করবে না। আর এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, ও কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া বলও কোনো কাজ করবে না। তো এখান থেকে কি কনসেপ্ট শিখলাম, এই বরাবর যতগুলো বল আছে তারা কেউই কাজ করবে না, কাজ করবে সব এই বরাবর অথবা এই বরাবর। ওকে, এই বেসিকটা মাথায় রাখবা। তাহলে এখন যদি বলি তোমাকে মোট কাজ কত, তুমি বলবা স্যার বড় মানে ও কাজ করছে ধনাত্মক কাজ, ও কাজ করছে ঋণাত্মক কাজ, এই দুইটা কাজ যোগ করে দিব। ধনাত্মক কাজ মানে কি জানি বুঝাই স্যার, একটু আগে বললাম। তাহলে ওই বড় হাতের এফএস ও সিস্টেমে এনার্জি দিছে, অর্থাৎ এখানে তাকে গতিশক্তি দিছে। আর ঘর্ষণ বল চেষ্টা করছে তাকে থামানোর জন্য, তার মানে সে এনার্জি লস্ট করছে। এখন ধরো না বড় হাতের অ্যাপ দিচ্ছে 100 জুল সাপ্লাই, আর ও দিচ্ছে মনে করে 20 জুল লস্ট। ফাইনালি কত জুল আছে, 80 জুল। এই 80 জুল মাত্র পাবে বস্তু। আর যদি ঘর্ষণ বল না থাকতো পুরোটাই বস্তু পেয়ে যেত। ওকে, জিনিসটা মাথায় রেখো, খুবই ফান্ডামেন্টাল। তাহলে এখান থেকে দেখো যদি মান বসাই এফএস মাইনাস এফএস, এখন তুমি এখান থেকে এস কমন নাও, এফ মাইনাস এফ ইন্টু কি এস। ওকে, এই যে তোমার কৃত কাজের সমীকরণ, যাকে আমরা বলতে পারি মোট কাজ। এই মোট কাজ এফ মাইনাস এফ না লিখে তুমি লিখবে কি এফ নিট ইন্টু এস। ওকে, তাহলে দেখো তো কি শিখলাম এখান থেকে। যদি তোমাকে বলে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত, এই যে শুধু এফএস লিখবা, যে প্রযুক্ত বল শুধু ধনাত্মক কাজ করছে, সিস্টেমটা গতিশক্তি দিছে। ঘর্ষণ বল কর্তৃক কাজ কত, তখন শুধু এটা লিখবা যে ঘর্ষণ বল এত কাজ করছে এবং এটা সিস্টেম থেকে এই পরিমাণ এনার্জি লস্ট করে তাপে কনভার্ট করে দিচ্ছে। আর যদি বলে মোট কাজ কত, তখন তুমি এই দুইটা যোগ করতে পারো অথবা সরাসরি এক টানে লিখতে পারো। মোট কাজ বললে এফ নিট ইন্টু এস। এফ নিট মানে কি, যেহেতু এটা এইদিকে ঘর্ষণ বল বিপরীত দিকে, আমরা বল চ্যাপ্টারে দেখছি নিট ফোর্স মানে বড় বল মাইনাস ছোট বল। দেখো এই লাইনটি আসছে, দেখো বড় বল মাইনাস ছোট বল ইন্টু এস, একটা অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে তোমার এত ডিটেলসে দেখানোর দরকার নেই। তার মানে যদি ইন্ডিভিজুয়ালি চায় প্রযুক্ত বল এটা অ্যান্সার, ঘর্ষণ বল কর্তৃক কাজ এটা অ্যান্সার, আর যদি বলে মোট কাজ তুমি লিখবে বড় বল মাইনাস ছোট বল ইন্টু এস। ওকে, এখন যদি এই বল আর এই বল সমান হয়, কাজ হয় নাই। কেন হয় নাই, ও ও ধনাত্মক যা এনার্জি সাপ্লাই দিচ্ছে ঘর্ষণ বল তাই দিয়ে ব্যালেন্স করে ফেলছে, হইতেই পারে, হতে পারে না। ওকে, যাই হোক
এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো মোটামুটি আমরা কাজ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এখন ছোট ছোট দুই একটা ম্যাথ করবো, খুব অ্যাডভান্স করবো না, খুব অ্যাডভান্স করার সুযোগ নাই। আমাদের রিভিশন প্রোগ্রাম যতটুকু বোর্ডে দরকার ততটুকুই দেখবো। তো দেখো, তোমাকে যদি এখন এরকম বলে, ধরুন এম ভরের একটা বস্তু, ভালো মতো খেয়াল করে এই এক্সাম্পল দিয়ে আমরা কাজ শক্তি উপপাদ্য শিখে ফেলবো। আমরা কাজ শক্তি উপপাদ্য বাচ্চাদেরকে পড়াই, কিন্তু আসলে বাচ্চারা জানেই না এটা কখন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এর কাজটা কি। ওকে, ভালো মতো খেয়াল করো। তো ধরো নাও এখানে এফ দিছে, এটাকে টার্ম দিয়ে তুমি এখানে নিয়ে আসছো এম ভরের বস্তু। ধরো নাও আদিবেগ ছিল ইউ, এদিকে চলতেছে, আর এদিকে তার ঘর্ষণ বল আছে। আমি ঘর্ষণ বল দিয়ে দিচ্ছি, ঘর্ষণ বল সবসময় তোমার প্রশ্নে দিবে না। এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এভাবে ঝামেলা করলেও করতে পারে। এখন তোমাকে বলছে আচ্ছা এই বস্তু এখন কত বেগ প্রাপ্ত হয়েছে, কত বেগ প্রাপ্ত হয়েছে। এক প্রবলেম কয়েকটা সলিউশন আসবে, খেয়াল করো। তো সেটা হচ্ছে, দেখো প্রথম প্রবলেম বা মেথড নাম্বার 1, খেয়াল করো মেথড 1, আমরা মেথড 1 দিয়ে সলভ করি। সেটা কি, তুমি বলবা স্যার আমরা গতিবিদ্যা দিয়ে সলভ করতে পারি। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as না লিখে আমরা বলতে পারি এফ নিট বাই এম ইন্টু এস। এখন দেখো তো আমরা পরে লিখতে পারি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার 2 এফ নিট মানে কি, বড় বল মাইনাস ছোট বল, বড় বল মাইনাস ছোট বল ডিভাইড বাই এম ইন্টু এস। বাস, একটা অঙ্ক শেষ। কত বেগ প্রাপ্ত হয়েছে জাস্ট রুট করে দাও। ওকে, তাহলে আমরা গতিবিদ্যা দিয়ে সলভ করে ফেলতে পারি। 2 নম্বর দেখো, মেথড নাম্বার 2 কি দিয়ে সলভ করব, আমরা কাজ শক্তি পদ্ধতি সলভ করতে পারবো। ধরে নাও এই বস্তুর এখান থেকে যেখানে আসছে এই সরণটা তোমার লাগবে, সরণটা দিয়ে দিচ্ছে এস। তো এখন দেখো, এখন এটাকে যদি আমরা বলি আচ্ছা এখানে টোটাল কাজ কত হয়েছে, টোটাল কাজ কি হবে এফ নিট ইন্টু এস, এটা হচ্ছে মোট কাজ। ওকে, এফ নিট মানে কি, বড় বল মাইনাস ছোট বল ইন্টু কি এস। এখন মোট কাজ মানে কি, আমরা জানি এখানে ধনাত্মক এই বলটা বড়, আমরা এখানে দেখতেছি প্রযুক্ত বলটা বড়, ঘর্ষণ বলটা ছোট। তার মানে এই বলটা বড় মানে কি, ধনাত্মক কাজ বেশি হয়েছে, ঋণাত্মক কাজ কম হয়েছে। ধনাত্মক দিচ্ছে মনে করো 100 জুল, ঋণাত্মক হয়েছে মনে করো 20 জুল, তাহলে বুঝতে পাইছে কত 80 জুল। এই 80 জুল গতিশক্তি নিয়ে চলা শুরু করবে। ওকে, তার মানে এখানে কি হয়েছে দেখো, গতি ডাব্লিউ মোট কৃত কাজ মানে আমরা লিখবো হাফ এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান সমান বড় এফ মাইনাস ছোট এফ ইন্টু এস। দেখো এটা হয়তো অনেকে বুঝে নাই, অনলাইনে তো বলতে পারবো না, যাই হোক আমি একটু ভাঙ্গায় দিই ব্যাপারটা, খেয়াল করো। ধরে নাও বস্তু এটা এখানে আছে, আদিবেগ 0, ধরো না আদিবেগ 0, তাহলে বলো তো ইনিশিয়ালি গতিশক্তি কত 0। এখন তুমি মনে করো কাজ করছো, কিছু একটা কাজ করে এখানে নিয়ে আসছো এস পরিমাণ নিয়ে আসছো, এখন তার বেগ কত এটা মনে করো সাপোজ চাইলো। এখন আমি তো জানি স্যার তোমার কাজ কত হবে এফ এস। এই যে তুমি ধনাত্মক কাজ করছো সিস্টেমে, তাহলে কি দিছো গতিশক্তি। এন্ড গতিশক্তি মানে তো তুমি লেখো স্যার হাফ এম ভি স্কয়ার সমান সমান এফ এস, শেষ। তুমি যা কাজ করছো এটাই গতিশক্তি প্রাপ্ত হয়েছে, তোমার কাজ কত এফ এস, ওই গতিশক্তিতে কনভার্ট হয়েছে। এই জিনিসটা এখানে লিখলাম। ধরো না এখন আদিবেগ আর 0 না, আদিবেগ আর 0 না, এখানে মনে করো আদিবেগের মান ধরে নাও সাপোজ তুমি E1 পাইছো 10 জুল, এখন তুমি ধাক্কা দিয়ে নিয়ে আসছো E2 মান পাইছো 30 জুল, ধরো না হাফ এম ভি স্কয়ার 30 জুল পাইছো, তাহলে কাজ করছো কত 30 মাইনাস 10 20 জুল নিয়ে কাজ করছো, তাই না। তাই তুমি কাজ করছো 20 জুল, এইটাই দেখো আগে ছিল 10 জুল এখন প্রাপ্ত হয়েছে 30 জুল, তাই তুমি 20 জুল তাকে গতিশক্তি সাপ্লাই দিছো। তাহলে কৃত কাজ মানে কি বোঝায়, গতিশক্তির পরিবর্তন, এইটারে বলে কাজ শক্তি উপপাদ্য। খুব কঠিন করে দেখো না, একদম বহির্ভাষায় শেখার দরকার নেই, অপ্রয়োজনীয়। কাজ শক্তি উপপাদ্য কি, তুমি যাই কাজ করছো এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। ওকে, এই জিনিসটা কেন লিখছি দেখো, তুমি যাই কাজ করছো এটাই বস্তুর গতিশক্তির পরিবর্তন। আমি কাজ করছি কত এত, বাস এখান থেকে দেখো তো আমি যদি সলভ করি, দেখো তো এই লাইনটা আসে কিনা, জাস্ট তোমার দেখানোর জন্য। 2 দ্বারা গুণ করো, m দ্বারা ভাগ করো, দেখো কি আসে। 2 দ্বারা গুণ করলাম, m দ্বারা ভাগ করলাম, জাস্ট ইউটা এই পাশে নিয়ে রুট করে দাও। ইউ স্কয়ার প্লাস 2f মাইনাস এফ বাই এম ইন্টু এস, জাস্ট রুট করে দিলাম। দেখো তো সেম অ্যান্সার কিনা। তাহলে তুমি এটা গতিবিদ্যা দিয়ে করতে পারো, তুমি এটা কাজ শক্তি পদ্ধতি দিয়েও সলভ করতে
পারো। প্রবলেম একটা, সলিউশন একাধিক। ওকে, তো কাজ শক্তি উপপাদ্য কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যদি দেখো কোথাও গতিশক্তি পরিবর্তন হয়েছে, তুমি সাথে সাথে কাজ শক্তি উপপাদ্য নিয়ে আসতে পারো। আবার তোমার যদি এটা মাথায় কাজ না করে, তুমি গতিবিদ্যা দিয়েও সলভ করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এই হচ্ছে তোমার একটা ফান্ডামেন্টাল একটা সলিউশন দেখাচ্ছি আমি, কিন্তু তোমাকে মানে প্রত্যেকটা টাইপ থেকে চেষ্টা করি একটু করে ম্যাচুরিটি নিয়ে আসার জন্য। সরাসরি ম্যাথ করবো না, জাস্ট তোমাকে তৈরি করে দিব, এরপর আমরা সৃজনশীল আর এমসিকিউ সলভ করবো। ওকে, তো উঠে নাও, স্ক্রিনশট নোট করে নাও। ওকে, আশা রাখি এটা স্ক্রিনশট নোট করছো। আরেকটা মেথড দেখা দিই, এরপরে একবার মুছে দিব। দেখো, এটা একটু নোট করে নিবা। আমরা শক্তির নীতি সবাই পড়ছি, শক্তির নীতি আমরা সবাই পড়ছি। কি পড়ছি? আমরা জানি শক্তির কোনো ধ্বংস নাই, সৃষ্টি নাই, শক্তি খুব শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। ওকে, বিশেষ করে এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে পারবেন না। ফান্ডামেন্টাল 2-4টা ম্যাথ পারবেন, অ্যাডভান্স কোনো ম্যাথ পারবেন না। ওকে, তো মাথায় রাখতে হবে শক্তির নীতির মেইন সূত্রটা কি। এটা আমরা অনেকে জানি না, আমরা অধিকাংশ টিচার এই জিনিসটা এক্সপ্লেন করে না, জাস্ট বই যা আছে সেটাই লিখে দেয়। না, শক্তির নীতিটা ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে শক্তির কথা হইলো বা শক্তির নীতি হইলো তোমার ইনিশিয়াল এনার্জি, প্রথমে কত শক্তি ছিল, তারপর কেউ তোমাকে এনার্জি দিচ্ছে কিনা, মানে এনার্জি গেইন হয়েছে কিনা, কেউ তোমাকে উপর ধনাত্মক কাজ করছে কিনা। ধনাত্মক কাজ মানে তোমাকে এনার্জি দিচ্ছে। ওকে, এটাকে বলছে এনার্জি গেইন। এরপরে লিখবো কেউ উল্টো দিকে কাজ করছে কিনা, কারণ আমরা জানি ঘর্ষণ বল যদি উল্টো দিকে কাজ করে এটাকে বলে এনার্জি লস্ট। তাই দেখবা যে বস্তু যেদিকে গেছে তার উল্টো দিকে কেউ কাজ করছে কিনা, করলে এনার্জি লস্ট হবে। দেখ, কটা জিনিস দেখবো। প্রথমে কত ছিল, কেউ এনার্জি সাপ্লাই দিছে কিনা, কেউ এনার্জি লস্ট করছে কিনা। এনার্জি সাপ্লাই মানে একটু লেখা রাখতে পারো, এটা হচ্ছে কেউ পজিটিভ ওয়ার্ক করছে কিনা। এনার্জি লস মানে মাথা রাখতে পারো কেউ নেগেটিভ ওয়ার্ক করছে কিনা। ওকে, করার পরে দেখবা আচ্ছা এখন আমার কাছে কত আছে, এটাই ফাইনাল এনার্জি, এটাই ফাইনাল এনার্জি। ওকে, তো দেখো ইনিশিয়ালি কত ছিল, কেউ আমাকে দিছে কিনা, আবার কোন এনার্জি লস্ট হয়েছে কিনা, হওয়ার পর যা থাকবে এটাই ফাইনাল এনার্জি। ওকে, এখন দেখো শক্তির নীতি কি বলছে। যদি এরকম হয় কেউ ধনাত্মক কাজ করেন অর্থাৎ কেউ এনার্জি দেয় নাই, কেউ ঋণাত্মক কাজ করেন অর্থাৎ কোনো এনার্জি লস্ট হয় নাই, তখন তুমি শুধুমাত্র বলতে পারো ইনিশিয়াল আর ফাইনাল সমান। এই বেসিকটা মাথায় রাখবা। আমরা অনেকেই বলি মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নীতি মেনে চলে কিনা, ও তো মেনে চলবেই, মাস্ট বি। কেন? মুক্তভাবে যখন পরে কেউ এনার্জি সাপ্লাইও দেয় না, কেউ এনার্জি লস্ট করে না, ওর ইনিশিয়াল ফাইনাল তো সেম হবে। কিন্তু যদি বলে দিত যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বাতাসের বাধা আছে উপরে, বাতাসের বাধা আছে উপরে, তখন দেখো বাধা মানে এনার্জি লস্ট হবে। প্রথমে যে শক্তি ছিল তার থেকে কিছু এনার্জি লস্ট হবে, হওয়ার পর কিছু একটা পাবে। এই কনসেপ্ট গুলো দিয়ে আমরা স্প্রিং এর ম্যাথ করবো, স্প্রিং হাফ এক্সেস করে ম্যাথ গুলো করবো। এই কনসেপ্টটা স্ট্রং রাখো। ওকে, এইটা দিয়ে দেখো এখন এটা সলভ করে ফেলি। দেখো কত সুন্দরভাবে সলভ করা যায়। আমি এখানে সলভ করে দিচ্ছি। ইনিশিয়াল এনার্জি তাকায় দেখো, ও বস্তুর ইনিশিয়াল এনার্জি কত ছিল, তার গতিশক্তি ছিল হাফ এম ই স্কয়ার। দেখো প্রথমে তার গতিশক্তি হাফ এম ই স্কয়ার ছিল। ওকে, তারপর বলছে কেউ কি এনার্জি গেইন করছে, মানে কেউ কি পজিটিভ ওয়ার্ক করছে। তাকায় দেখলাম হ্যাঁ, এই যে ও তো পজিটিভ ওয়ার্ক করছে, সেটা কত, এফ এস। তাহলে ও করছে পজিটিভ ওয়ার্ক, এফ এস। তারপর বলছে কেউ কি নেগেটিভ ওয়ার্ক করছে, দেখলাম হ্যাঁ, ঘর্ষণ বল নেগেটিভ ওয়ার্ক করছে উল্টো দিকে, কতটুকু, মাইনাস এফ এস। কারণ এই পুরা এস জুড়ে এই বল ছিল, পুরা এস জুড়ে এই বল ছিল, তাহলে দুজনেই এফ এস পরিমাণ কাজ করছে। আচ্ছা, হওয়ার পর যা হবে সেটা ফাইনাল এনার্জি। এখন এখানে আসার পর দেখলাম ওর বেগ কত, ভি, তাহলে ফাইনালি সে কত বেগ প্রাপ্ত হইলো, হাফ এম ভি স্কয়ার। বুঝতে পারছি? দেখেন ইনিশিয়াল এনার্জি, এনার্জি গেন, হ্যাঁ ধনাত্মক কাজ করছে একজন, এনার্জি লস, হ্যাঁ ঘর্ষণ বলও কাজ করছে, করার পর যা থাকবে সেটা হবে ফাইনাল এনার্জি। এখন দেখো ইকুয়েশন সলভ করলে এটাই আসবে। তো আমরা এখানে নিয়ে আসি, একটা কাজ করি, 2 দ্বারা গুণ করে এম দ্বারা ভাগ করি। দেখো কি করব, 2 দ্বারা গুণ করব, তাহলে এম স্কয়ার, এখান থেকে আমরা এস কমন নিব, প্লাস 2 দ্বারা গুণ করব, একটা লাইন একটু কম করলাম। দেখেন আশা রাখি বুঝতে পারছে। এস কমন নিছি আর 2 দ্বারা পুরো সমীকরণকে গুণ করতেছি, 2 দ্বারা গুণ করলে এখানে থাকবে হাফ এম স্কয়ার। এবার এম দ্বারা ভাগ করে দাও, এম দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 এফ মাইনাস এফ ইন্টু এস বাই এম সমান সমান ভি স্কয়ার। তাহলে এখানে করছে কি, 2 গুণ করছে
আর এখানে করছে কি এম, এম কি করছি ভাগ করছি এম দ্বারা। এখন ও রুট করে দাও তো, বি সমান সমান রুট অফ, টাকা দেখো তো এই সমীকরণটা আসতেছে, দেখো ইউ স্কয়ার প্লাস সেম, তাহলে এখানে আসবে ইউ স্কয়ার প্লাস 2 এফ মাইনাস এফ ডিভাইড বাই এম ইন্টু এস। ওকে, আমি একটু দেখতেছি লেখা দেখা যায় কিনা। হ্যাঁ, লেখা দেখা যাচ্ছে। তো দেখো সলিউশন একটা, মেথড তিনটা, তার মানে মাথায় রাখবা ম্যাথ করার জন্য ব্যস্ত হইও না অ্যান্সার মিলছে কিনা এটা জরুরি না, জরুরি হচ্ছে তুমি কয়টা মেথড দিয়ে সলভ করতে পারো। একটা ম্যাথ তিনটা সলিউশন, তার মানে তুমি যদি এভাবে সলভ করতে পারো কনফার্ম থাকবা তোমার টোটাল কনসেপ্ট ক্লিয়ার, অ্যান্সার মিললে ম্যাথ পারা যায় না। ওকে, তো আশা রাখি তোমাদের বুঝতে পারছি এবং টেস্ট পেপারে সকল ম্যাথ তোমরা এখন ইজিলি মেনটেন করতে পারবা এই তিনটা কনসেপ্ট দিয়ে। আমরা এছাড়াও তো ম্যাথ প্র্যাকটিস করবো, কোনো টেস্ট পেপার অ্যান্সার দেখবা না, নিজ দায়িত্বে নিজের জ্ঞান দিয়ে সলভ করবা। এই জিনিসটা যখন শিখে ফেলবা তখন দেখবা ফিজিক্স খুব ইজি। ওকে, তো আশা রাখি বুঝতে পারছে। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ও একটু মিস্টেক হয়ে গেছে, আবার স্ক্রিনশট দিয়ে নোট করে দেবো, এটা মেথড নাম্বার 3। ওকে ওকে ওকে, তো এবার আসো মোটামুটি কাজ কি বিস্তারিত আলোচনা করা হইলো তোমার সামনে। এখানে কাজ শক্তি উপপাদ্য আমরা শিখে ফেলছি, শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা শিখে ফেলছি। তো আমরা জানি, আমি জানি আমার এক্সপিরিয়েন্স থেকে শক্তি নীতি সবাই জানে, কিন্তু শক্তি নীতি যে কিভাবে প্রয়োগ করতে হয় এটা অনেকেই জানে না, ওই শুধু মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ম্যাপ করে শেষ। ওকে, আশা রাখি শক্তি নীতি তোমার আমি বুঝতে পারছি, আরো ডিটেলস আসতেছে। আচ্ছা, এরপর আসবে কি গতিশক্তির সমীকরণ। আমরা সবাই জানি গতিশক্তি মানে একটু আগে দেখলাম হাফ এম ভি স্কয়ার। ওকে, আরেকটা প্রমাণ তুমি দেখতে পারো বা লাগবে, এটা মাস্ট, সেটা হচ্ছে উপর আমি এম দ্বারা গুণ করলাম, নিচে এম দ্বারা ভাগ করলাম, করলে কি দাঁড়ালো এম স্কয়ার ভি স্কয়ার, উপরে এম নিচে এম মাল্টিপ্লাই করছি। তো উপরে লিখতে পারি তাহলে এম ভি হোল স্কয়ার ডিভাইড বাই 2m, এম ভি মানে কি ভরবেগ, তাহলে পি স্কয়ার বাই কি আসবে 2m। ওকে, তাহলে গতিশক্তি সমান সমান কি আসলো পি স্কয়ার বাই 2m। এই দুইটা জিনিস তোমার মুখস্থ রাখতে হবে, ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m, মাস্ট বি লাগবে। ওকে, তো এখন এটা নিয়ে কি কি ম্যাথ আসবে, এক তোমাকে বলবে গতিশক্তি, এটা প্রশ্ন লেখা নাও, আমি আর নোট ডাউন করবো না, জাস্ট মুখে বলবো। তোমাকে বলবে গতিশক্তি কি কখনো ঋণাত্মক হইতে পারে, বলবা না কখনো ঋণাত্মক হইতে পারবে না। কেন, এম হচ্ছে স্কেলার রাশি, ও কখনো নেগেটিভ পজিটিভ না, অলওয়েজ পজিটিভ স্কেলার। বেগ ও হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ও প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু তার উপর স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তা মানে ও কখনোই ঋণাত্মক হইতে পারবে না, সুতরাং গতিশক্তিও ঋণাত্মক হওয়া সম্ভব নয়। ওকে, এই হচ্ছে তোমার ব্যাখ্যা। এরপর আসো যে ভরবেগ, ভরবেগের সাথে সম্পর্ক কি। তো আমরা দেখতেছি ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। এখন যদি তোমাকে বলে যে সাপোজ একটা কমন একটা প্রবলেম তোমাকে দেই, যে তোমাকে বললো যে ভরবেগ ভরবেগ 30% 300% বৃদ্ধি করলে গতিশক্তি শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে। একদম কমন কোয়েশ্চেন, এমসিকিউতে পর্যন্ত দিয়ে দেয় এই ম্যাথটা, এত বড় ম্যাথটা এমসিকিউতে দেয়, তো অনেক ফাস্ট করতে হবে। তো দেখো এবার, তো প্রথমে ধরে নিতেছি পি ওয়ান ইকুয়ালস টু কত পি, তখন গতিশক্তি কত ধরে নিলাম সেটা হচ্ছে হাফ এম বি স্কয়ার আনবো না, সেখানে নিয়ে আসবো হচ্ছে আমরা পি ওয়ান স্কোয়ার বাই 2m। ওকে, পরে বলছে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি করছে 30%, তাহলে ভরবেগ বৃদ্ধি করছে কত, আগে যা ছিল তার 300% বৃদ্ধি করছে। কার 300%, আগে যা ছিল, আগে যা ছিল তার 300% বৃদ্ধি, বৃদ্ধির জন্য প্লাস হয়েছে, যদি বলতো হ্রাস তাহলে মাইনাস হইতো। এখানে আলটিমেটলি দাঁড়াইতো কি P1 প্লাস 3P1 সমান সমান চলে আসবে 4P1। ওকে, তাহলে এখন দেখো তো গতিশক্তি ইকুয়ালস টু লিখতেই পারি P2 স্কয়ার বাই 2m। এখন জাস্ট তুমি ভাগ করে দাও তো, যেহেতু এমসিকিউ যত ফাস্ট পারো, আমার বোঝানোর দরকার, এই জন্য আমি তোমার লাইন টু লাইন দেখাচ্ছি, তুমি ক্যালকুলেশন যেমনে পারো স্কিপ করতে পারো, তোমার ক্যাপাবিলিটির উপর ভ্যারি করবে। তো E2 মান থাকবে উপরে P2 স্কয়ার বাই 2m, E1 তাহলে P1 স্কয়ার বাই 2m,
তো আমরা জানি 2m চলে যাবে, তাহলে তুমি চাইলে এখানেও কাটা দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তো p2 মান আসছে কত 4p1, নিচে আছে p1 একবার স্কয়ার, p1 চলে গেল 4 4 16। তাহলে দেখো তো গতিশক্তি তাহলে কত হবে 16e1, কত হবে 16e1। তাহলে চূড়ান্ত গতিশক্তি হবে আদি গতিশক্তির কত গুণ 16 গুণ। তো এখন শতকরা পরিবর্তন কত দেখো, এবার শতকরা পরিবর্তন। এখন একটা শর্টকাট তোমাকে দেখায় দিব, তো সেটা হচ্ছে কি দেখো, আগে একটু রিটেনটা দেখি তারপর শর্টকাট। যে পরিবর্তন মানে কি চূড়ান্ত মাইনাস আদি। চূড়ান্ত কত হয়েছে 16e1, আগে কত ছিল e1, তাহলে পরিবর্তন কত হয়েছে 15e1। তাহলে e15e1 আবার পরিবর্তন হয়েছে কত থেকে কত থেকে, তাহলে দেখো তো আগে ছিল e1 থেকে বাড়ছে কত 15e1, তাই বলবা e1 থেকে বৃদ্ধি 15e1। তো সুতরাং 1 থেকে বৃদ্ধি কত আসবে অনলি 15e1 ডিভাইড বাই e1, কাটাকাটি চলে যাবে। সুতরাং 100 থেকে কত আসবে জাস্ট গুণ করে দাও 1500%। ওকে, কত পার্সেন্ট 1500%। তাহলে বৃদ্ধি পাইছে। তাহলে তুমি শতকরা বৃদ্ধি, তাহলে শর্টকাট কিভাবে লিখবা দেখো, এগুলো তার তুমি টিচারকে দেখাবা না যেহেতু এমসিকিউ। এখন আমি শর্টকাট লিখে দিচ্ছি। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে শতকরা পরিবর্তন মানে হচ্ছে উপরে পরিবর্তন, নিচে বসায় দিবা আদিমান ইনটু 100, শেষ। ওকে, তো দেখো এবার পরিবর্তন এসে কত 16 থেকে একবার দিছে কত 15e1, আগে কত ছিল e1 চলে গেল 100 দ্বারা গুণ করে দাও, হিসাব হলো 1500%। এইভাবে তোমরা ম্যাথ করবা, স্যারকে আর এইভাবে দেখানোর দরকার নাই, এটা তোমার বোঝানোর জন্য লিখলাম। তো দেখো কত বড় একটা ম্যাথ এমসিকিউতে আসবে, যত ফাস্ট পারো সলভ করে দিবা। আবার উল্টাও বলতে পারে যে গতিশক্তি 300% বাড়াইছে, ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, বাসায় এটা সলভ করে নাও। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে আরেকটা জিনিস, এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক গ্রাফ আসতে পারে, গ্রাফ নিয়ে আমি আলাদা ফাইনাল একটা লেকচার দিব, হোল ফিজিক্সে গ্রাফ এক লেকচারে হয়ে যাবে। আর যদি খুব অ্যাডভান্স জানতে চাও, খুব অ্যাডভান্স, তাহলে তোমার ইন্টারমিডিয়েট একটা 1.5 ঘন্টার গতিবিদ্যা আমি অলরেডি লেকচার আপলোড করে দিছি, সেটা দেখে নিতে পারো, অ্যাডভান্স সিরিজ। এটা করলে একদম 9 থেকে ইন্টারমিডিয়েট, ইভেন বুয়েট, ডিউ, নিট, আইআইটি যেটাই বলো না কেন, সবগুলো গ্রাফ তুমি সলভ করতে পারবা। ওটা এমন ভাবে লেকচারগুলো তৈরি করা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, দেখে নিও, অ্যাডভান্স সিরিজ। ওকে, এখন দেখো কিছু এমসিকিউ বা কি বলে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে, যে তোমাকে বললো যে কি বলা যায়, ইলেকট্রন ও প্রোটন এই দুইটার মধ্যে, তোমাকে বললো এই দুইটার মধ্যে ধরে নাও দুইটাই সমগতি শক্তি, সমগতি শক্তি বলা উচিত না, সমবেগ, সমান বেগে গতিশীল, দুইটা কি বেগে গতিশীল, সমান বেগে গতিশীল। এখন বলছে তাহলে কার গতিশক্তি বেশি হবে, তো দেখো গতিশক্তি বেশি, তাহলে আমরা দেখতেছি ই কি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। এখন বলছি সমান বেগ মানে ভি দুইজনের সেম, তাহলে ই কে সমানুপাতে কি আসবে এম, কেন এটাও কনস্ট্যান্ট, ভি তো দুইজনের সেম, ভিও বাদ দিয়ে দিবা। তো এখন দেখো যার ভর বেশি তার গতিশক্তি বেশি, তাহলে ভর কার বেশি, আমরা জানি ভর বেশি কার প্রোটনের, বাস তাহলে বলে দিবা, তাহলে এখানে প্রোটনের গতিশক্তি হবে ইলেকট্রনের গতিশক্তি থেকে অনেক বেশি। এবার তোমার এমসিকিউ আসবে, তারপর তোমাকে এভাবে বলতে পারে ইলেকট্রন ও প্রোটন সম ভরবেগ প্রাপ্ত, সম ভরবেগ, দুজনের সমান ভরবেগ প্রাপ্ত, তাহলে বলবো এখন কার গতিশক্তি বেশি। এখন তুমি বলবা যেহেতু সম ভরবেগ, তাহলে দুইজনের ভর সেম, ভরবেগ সেম, এটা কনস্ট্যান্ট, দুই তো কনস্ট্যান্ট, তাহলে ই কে সমানুপাতিক এম, আমরা দেখতেছি ব্যস্তানুপাতিক, তাহলে দেখবো যে যার ভর কম তার এনার্জি বেশি। এখন তুমি দেখো তো ভর কার কম, ইলেকট্রন, তাহলে এখন তুমি বলবা ইলেকট্রনের, এভাবে বলতে পারো যেহেতু ইলেকট্রনের ভর কম প্রোটনের ভর বেশি,
তাই ইলেকট্রনের যেহেতু ভর কম, তাহলে তার গতিশক্তি বেশি কার থেকে? প্রোটনের থেকে। ওকে, এবার তোমার ছোট ছোট এমসিকিউ আসতে পারে। তো এফআর যেহেতু রিভিশন প্রোগ্রাম, এর চেয়ে বেশি কঠিন করার কোনো যুক্তিকতা নাই। জাস্ট এইগুলো তোমার সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। এই কনসেপ্ট দিয়ে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা ইনশাআল্লাহ। সিকিউ এমসিকিউ সবই পারবা। ওকে, তো এখন আমরা চলে যাব বিভব শক্তি নিয়ে আলোচনা করব, খুবই ফান্ডামেন্টাল। তো আমরা জানি কোনো বস্তুকে যদি সাম্যাবস্থান থেকে সরাই, তাহলে তার ভিতর যে শক্তি অর্জিত হয় তাকে আমরা বলি বিভব শক্তি। ধরে নিলাম এটা হাইট, তখন আমরা বিভব শক্তি কি লিখি? mgh। ওকে, তো mgh কিভাবে হয়েছে এগুলো আমরা একাডেমিক সেকশনে তোমরাও পড়ে আসছো জানি। এখানে লেকচারটা বড় করলাম না, সরাসরি লিখে দিলাম সাম্যাবস্থান থেকে উপরে চলে গেছে, বিভব শক্তি থাকবে। আর যখন পৃষ্ঠে চলে আসবে তখন কোনো বিভব শক্তি নাই, জিরো। ওকে, অর্থাৎ হাইট থাকলে বিভব শক্তি আছে, আদারওয়াইজ নাই। যদিও আমরা ইন্টারমিডিয়েট দেখবো যে আসলে কনসেপ্টটা পুরাটাই রং, পৃষ্ঠীয় বিভব শক্তি থাকে। ওকে, যেহেতু এসএসসি 9-10 লেভেলে আছে, আপাতত ধরে নিলাম শূন্য, ঝামেলা না করি। ওকে, তো এখন দেখো তোমাকে সর্বপ্রথম কোশ্চেন করবে এই দুইটার মধ্যে কার বিভব শক্তি বেশি, সরি বিভব শক্তি কখনো ঋণাত্মক হতে পারে কিনা? তুমি বলবা হ্যাঁ। কেন? এম হচ্ছে স্কেলার, কিন্তু জিটা খেয়াল করো, তুমি যখন উপরে উঠায় নিয়ে যাবা, সরণের ডিরেকশন কোন দিকে? উপরে, কিন্তু ত্বরণ কোন দিকে? নিচে। ওকে, তাহলে সরণ পজিটিভ, ত্বরণ নেগেটিভ, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাস গুণ করলে কি হবে? নেগেটিভ। তাই বলবা হ্যাঁ বিভব শক্তি ঋণাত্মক হতে পারে, গতিশক্তি পারে না। ওকে, এখন বলবো কার বিভব শক্তি বেশি। এখন তোমার যদি এইভাবে কোশ্চেন আসে এমসিকিউ যে দুইজনের হাইটই সেম, কিন্তু একটা ছোট একটা বড়, তা বলবা কার বিভব শক্তি বেশি? বলবা বিভব শক্তি সমানুপাতিক এম, কারণ জি আর এইচ দুজনেরই তো সেম। ওকে, তাহলে যে ভারী বস্তু তার গতিশক্তি বেশি। আবার যদি এরকম হয় দুইজনেই সমভর কিন্তু হাইট ভিন্ন, তাহলে কার গতিশক্তি বিভব শক্তি বেশি হবে? বলবা দ্বিতীয় বস্তুর বিভব শক্তি প্রথম বস্তুর থেকে অনেক বেশি হবে। ওকে, এভাবে তোমার ছোট ছোট এমসিকিউ আসতে পারে। আরেকটা এমসিকিউ তোমার আসতে পারে। ওকে, তো এখন তোমাকে বলবে যে সাপোজ এখান থেকে একটা ছোট বস্তু, বা এভাবে একটা দিতে পারি, ছোট বস্তু আরেকটা গ্রাফ দিয়ে দিলাম, এখানে একটা বড় বস্তু। তো এখানে তোমাকে বলে দিল এটা হচ্ছে 30 ডিগ্রি, বা থিটা বলে দিল, থিটা বলে দিল, এখানেও বলে দিল থিটা। এখন বলবে কার বিভব শক্তি বেশি। ওকে, এখন দেখো ধরে নিলাম ছোট হাতের আম, এটা বড় হাতের আম, ভালো মতো খেয়াল করো। তো আমরা জানি এই ধরনের এটার মান এস, এটার মান এস, প্রশ্নে দিয়ে দিচ্ছে। এখন আমরা জানি কি, দেখো তো সাইন থিটা সমান সমান থিটার অপোজিটটা লম্ব, তাহলে সাইন থিটা এটার হাইট ধরে নিলাম h1, আর এটার হাইট ধরে নিলাম কি h2। তা দেখো তো সাইন থিটা সমান সমান কি আসবে? লম্ব বাই অতিভুজ। আবার দেখো এখানেও আসবে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমি তাকায় দেখলাম সাইন থিটা ইন্টু এস, সাইন থিটা ইন্টু এস, তাহলে তাকায় দেখলাম h1 আর h2 এর মান কি? সেম। ওকে, তাহলে যেহেতু দুইজনের হাইট সেম, যেহেতু হাইট সেম, জি সেম, একই জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি উভয় বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি ডিপেন্ড করবে যার ভর বেশি তার বিভব শক্তি বেশি। এইভাবে তোমার চিত্র অনুযায়ী ঝামেলা করলেও করতে পারে। ওকে, তো এই হচ্ছে ঘটনা। আর এই তো উঠে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন আসো, এখন আমরা আলোচনা করব শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব। শক্তি সংরক্ষণশীলতা নীতি কার কার ক্ষেত্রে? মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি। ওকে, আচ্ছা এখন দেখো মুক্তভাবে পরন্ত বস্তু জিনিস দেখবো শক্তির নীতি মেনে চলে কিনা। শক্তির নীতি, তো মুক্তভাবে পরন্ত বস্তু, এই ওয়ার্ডটা নিয়ে আমরা কিন্তু বল চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করছি। মুক্তভাবে মানে বস্তুটা কি বাধা থাকবে না, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ জি থাকবে। ওকে, তো যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে একটু ভালো মতো খেয়াল করো। আমরা জানি ইনিশিয়াল এনার্জি
প্লাস এনার্জি গেইন মাইনাস এনার্জি লস্ট সমান সমান ফাইনাল এনার্জি। ওকে, এখন যেহেতু মুক্ত ভাবে, তার মানে কেউ এনার্জি বাড়াবেও না, কেউ এনার্জি কমাবেও না, তার মানে ইনিশিয়াল এনার্জি আর ফাইনাল এনার্জি সমান হবেই। ওকে, আমরা এই রিভিশন প্রোগ্রামে ঝামেলা করব না, কিন্তু আমার একাডেমিক প্রোগ্রামে ঝামেলা করব। আমি ইচ্ছা করে বাধা দিয়ে দিব, বাধা দিলে দেখবা শক্তির নীতি আর মানে না। ওকে, তো এই জিনিসগুলো আর এখানে আর কমপ্লেক্স করলাম না, জাস্ট আমি এখানে ধরে নিব বাধা নাই, দেখি এনার্জি মিলে কিনা। তো দেখো এবার ধরো না একটা বস্তু এখানে আছে, বস্তু এখন নিচের দিকে পড়বে, কতটুকু পরে আছে এই উচ্চতা, আদিবেগ কত 0 মিটার পার সেকেন্ড আদিবেগ, এই বিন্দু হতে নিচে পড়বে। ধরো না তিনটা বিন্দু আমরা আলোচনা করবো, জাস্ট তিনটা। ওকে, ধরে নিলাম এই যে বিন্দুতে আসছে এটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সি, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখলাম এই টোটাল এসির হাইট আমরা ধরে নিলাম এইচ, এই বিসির হাইট আমি ধরে নিলাম সাপোজ এক্স, ধরে নিছি, তুমি মন মতো ধরে নিবা। ওকে, এখন তোমাকে বলবে এ বি সি প্রত্যেকটা কি শক্তির নীতি মেনে চলে? তো দেখি প্রত্যেকটা শক্তির বিন্দু সেম কিনা, প্রত্যেকটা বিন্দুর শক্তি সেম কিনা এটা আমরা চেক করবো। সরি, তো দেখো এখন এই বিন্দুর জন্য, তো এই বিন্দুতে বৃহৎ শক্তি কত তাকায় দেখো, দেখলাম এই যে বস্তুটা আছে তার ভর এম, তাহলে বৃহৎ শক্তি আসবে এম জি, হাইট কত এইচ। ওকে, তাহলে এখন দেখো তো গতিশক্তি আছে কিনা, বলবা না, গতিশক্তি হাফ এম ইউ স্কয়ার, ইউর মান 0, গতিশক্তিও 0। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত আসলো, মোট শক্তি আসবে হচ্ছে তোমার বৃহৎ শক্তি প্লাস গতিশক্তি। এখন বিভব শক্তি, বিভব শক্তি, আচ্ছা এক মিনিট সরি একটু দাঁড়াও, সরি একটু প্রবলেম হয়েছিল, যাই হোক একটু খেয়াল করো। তো এখানে মোট শক্তি হবে কি বৃহৎ শক্তি প্লাস গতিশক্তি, তো বৃহৎ শক্তি কত ছিল mgh, গতিশক্তি হচ্ছে 0, তাহলে মোট শক্তি কত পেলাম mgh। তাহলে এখন থেকে মুখস্থ রাখবা এই বিন্দুতে অর্থাৎ একেবারে উপরের বিন্দুতে শুধুমাত্র কি শক্তি থাকবে, বৃহৎ শক্তি। কনসেপ্ট গুলো ব্রেনে সেট করো, ম্যাথমেটিক্সে লাগবে, সরাসরি অ্যাপ্লাই করে দিবা। ওকে, এবার আসো বি বিন্দুটা দেখি। তো বি বিন্দুতে কি হবে, আমি দেখলাম বি বিন্দুতে হাইট আছে, তাহলে বৃহৎ শক্তি কত হবে এম জি, হাইট কত এক্স। এখন বি বিন্দুতে বেগ কত, আমি ধরে নিলাম বি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এখন তুমি লিখবা এখানে গতিশক্তি কত, গতিশক্তি লেখো ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ার ইকুয়ালস টু কি, সরাসরি এখানে লিখে দাও ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2g, নামছে কতটুকু দেখো এ বি। আমি তাকায় দেখো এই এ বির মানটা কত, টোটাল হাইট হচ্ছে আমার এইচ, এখান থেকে এক্স বাদ দাও, তাহলে থাকলো কত এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে নামছে কত এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। এখন যেখান থেকে আসছে সেখানে আদিবেগ কত ছিল 0, সরাসরি বসায় দাও 0, এক লাইনে দেখো অঙ্ক শেষ, 2 2 চলে গেল, তাহলে দাঁড়ালো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার গতিশক্তি। এটা আমি রেড পেন দিয়ে লিখে দিব, রেড পেন, খুবই তকমারাত্মক একটা ইনফরমেশন, আমরা সবাই অবহেলা করি। সেটা কি দেখো, বি বিন্দুতে গতিশক্তি কত, দেখো এই থেকে বিতে আসছে মানে এইচ মাইনাস এক্স পরিমাণ বিভব শক্তি কিন্তু হারায় গেছে, নিচে নামলেই তো হারাবে। এখন সমাধান করে দেখলাম গতিশক্তি হচ্ছে ওইটা, তার মানে কি শিখলাম, কোন বস্তু যতটুকু বিভব শক্তি হারাবে ওইটাই হবে ওই বস্তু প্রাপ্ত গতিশক্তি। তার মানে এখন থেকে যদি আমার সৃজনশীলে বলে বি বিন্দুর গতিশক্তি কত, তোমার তো আর হাফ এম ভি স্কয়ার এই ক্যালকুলেশন করার দরকার নাই, তুমি সরাসরি কি করবা, আচ্ছা এ থেকে যে বিতে আসছে কতটুকু বিভব শক্তি হারাইছে এটা বের করো না, কতটুকু বিভব শক্তি হারাইছে দেখো, কতটুকু বিভব শক্তি হারাইছে সমান সমান এটাই গতিশক্তি, শেষ এক লাইন অঙ্ক। ওকে, একটু ব্রেন খোলা রেখে চিন্তা করো কি বলছি, ভিডিও পজ করে আবার দেখো। তো এখন দেখো এখানে মোট শক্তি কত আসবে, মোট শক্তি আসবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতিশক্তি কত পেলাম, গুণ করে দাও এম জি এইচ মাইনাস এম জি এক্স, প্লাস কত আসবে এম জি এক্স, তাহলে এটা চলে গেল, ফাইনালি মোট শক্তি কত দাঁড়ালো এম জি এইচ। এখন দেখলাম তাহলে বি বিন্দুর মোট শক্তিও কত, বি বিন্দুর মোট শক্তিও হচ্ছে এম জি এইচ, তাহলে এর সাথে বি মিলে গেল, শক্তির নীতি মানছে। তো আমরা তো জানি শক্তির নীতি মানবে কেন, বাহ্যিক কোনো বল নাই, কোনো এনার্জি লস্ট হয় নাই, কোনো এনার্জি গেইনও হয় নাই, সমান তো হবেই, সহজ কথা।
সি বিন্দু। তো দেখো, তো এখন সি বিন্দুতে কত, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, অর্থাৎ এখানে কোনো হাইট নাই, যেহেতু হাইট নাই তাহলে বলে দিবা বিভব শক্তিও শূন্য নাই। তাহলে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি ইকুয়ালস আসবে হাফ এম, ধরে নিলাম, আবার ধরে নিলাম এখানে যা আসছে সে ভেক্টর হচ্ছে ভি, ধরে নিলাম জাস্ট সুবিধার্থে। তাহলে ভি স্কয়ার, পরে না আবার লেখো হাফ এম ভি স্কয়ার মানে কি ইউ স্কয়ার প্লাস 2g। এবার দেখো সি তে আসছে, এ থেকে সি তে আসা মানে কতটুকু নেমে গেছে, টোটাল এইচ, পুরা এইচ পরিমাণ দূরত্ব নেমে গেছে। আদিবেগ কত ছিল এখানে, শূন্য। এক লাইন অঙ্ক শেষ, দুই দুই চলে যাবে, দেখো কি আসে এম জি এইচ। এখন দেখো তো আবার আমি রেড পেন দিয়ে লিখে দিব। এখন যদি তোমাকে বলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, তুমি কি আবার এই লাইনগুলো দেখবা, তুমি কি আবার টেস্ট পেপার দেখবা এভাবে করছে এটা সলভ করবা, কখনো না। তুমি সরাসরি বলে দিবা যে সি বিন্দুর গতিশক্তি হবে ও কতটুকু বিভব শক্তি হারাইছে। কারণ আমি তাকায় দেখলাম এ থেকে সি তে আসা মানে কি পুরা বিভব শক্তি হারায় গেছে। তুমি বলে দিবা আচ্ছা তাহলে হারানো বিভব শক্তি সমান সমান সি বিন্দুর গতিশক্তি, দেখো এটাই আসছে। আমি সুন্দর মতো রেড লাইন দিয়ে তোমাকে নোট করে দেব, প্রাপ্ত গতিশক্তি, প্রাপ্ত গতিশক্তি সমান সমান নোট করে নিবা হারানো বিভব শক্তি, হারানো বিভব শক্তি। বাস এই জিনিসটা মাথায় রেখো, প্রাপ্ত গতিশক্তি সমান সমান হারানো বিভব শক্তি, খুবই একটা ইম্পর্টেন্ট। আমি রেড পেন দিয়ে লিখে দিচ্ছি, মাথায় রাখবে এই কনসেপ্টটা। তাহলে এখন দেখো তো মোট শক্তি কত আসবে, মোট শক্তি আসবে হচ্ছে তোমার গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতিশক্তি কত এমজিএস, বিভব শক্তি তো নাই, তাহলে দেখো তো মোট শক্তি কি দাঁড়ালো এমজিএইচ, মোট শক্তি এমজিএইচ, মোট শক্তি এমজিএইচ। তাহলে বলবো সুতরাং এ বি সি, এভাবে লিখবা। সুতরাং সুতরাং এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি পরস্পর সমান, এটা শক্তির নীতি মেনে চলে। খুবই ফান্ডামেন্টাল একটা প্রমাণ, এবং এটা শুধু প্রমাণ করে না, এটা অলরেডি তোমার ম্যাথমেটিক্স করাইছে। এই ধরনের ম্যাথ তোমাকে দিবে প্রশ্নে, তোমার এক্স এর মান দিয়ে দিবে, এইচ এর মান দিবে, বাস তুমি এই ডিসটেন্স মান বের করে নিবা, বের করে নিয়ে তুমি এখানকার মোট শক্তি বের করো, এখানকার মোট শক্তি, এখানকার মোট শক্তি বের করো। এই অঙ্কটা আবার করবা, যা করেছে এটাই করবা, জাস্ট ডাটা দেওয়া থাকবে তোমার। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এখন দেখো তোমাকে কি কি কোয়েশ্চেন বা সিচুয়েশন তোমাকে কিভাবে মডিফাই করবে। দেখো তো সিচুয়েশন কিভাবে মডিফাই করবে ভালো মতো খেয়াল করো। এক নম্বর তোমাকে বলবে এখান থেকে ছেড়ে দিতে, আমি সিচুয়েশন বুঝাচ্ছি, এগুলো বুঝলেই তুমি সব ম্যাথ সলভ করতে পারো। জাস্ট কনসেপ্ট গুলো দেখো, সিচুয়েশন দেখো তোমার সামনে কি কি নতুন নতুন সিচুয়েশন আসতে পারে। ধরুন এখানে হাইট দেওয়া আছে এইচ, এখান থেকে আমি ভরের বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিল। মুক্তভাবে মানে মাথায় রাখবা আদিবেগ শূন্য, আর এর মান হচ্ছে 9.8 মানে জি। এখন তোমাকে বলবে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, ভূমি স্পর্শ করার মুহূর্তে, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি চাইছে। এখন তুমি এখানে কি লিখবা ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2g's, কখনো না। করলে করতে পারো তোমার ইচ্ছা, বাট বলবো যেহেতু তুমি আমার ক্লাস পেয়েই গেছো, তুমি আর ওই ট্রেডিশনাল মেথডে যাও না, সরাসরি সরাসরি বেসিক মাথায় রাখবা। এই যেখান থেকে এখানে যে আসছে যতটুকু বিভব শক্তি হারাইছে এটি হচ্ছে প্রাপ্ত গতিশক্তি। তাহলে হারাইছে বিভব শক্তি কত এমজিএইচ। তাহলে বলবা এই বিন্দুতে গতিশক্তি কত, এই বিন্দুতে গতিশক্তি হবে তোমার যতটুকু বিভব শক্তি হারাইছে ততটুকুই হবে তার গতিশক্তি। এক লাইন অঙ্ক শেষ, ঝামেলা করতে যাও না। এখানকার মোট শক্তি এখানকার মোট শক্তি সমান। ওকে, এক লাইন একটা সিচুয়েশন হয়ে গেল। সিচুয়েশন নাম্বার 2, এবার তোমাকে বলবে এরকম হাইট থেকে ফেলে দিল, হাইট হচ্ছে এইচ, কিভাবে ফেলে দিছে 0 মিটার পার সেকেন্ড, এম বড় একটা বস্তুকে ফেলে দিছে। তোমাকে বলবে কোথায় কোথায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। খুবই কমন, এটা 5 স্টার ম্যাথ, আসবে এই বোর্ডে। ওকে, তো কিভাবে আসবে, তোমাকে বলবে কোথায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, কোথায় হবে 3 গুণ, কোথায় হবে 30%, কোথায় হবে √2 গুণ, বিভিন্ন ফরম্যাটে আসবে। ওকে, তো দেখো এবার সলভ করে ফেলে আগে। তো কোথায় হবে আমরা জানি না,
তো আমরা প্রথমে রিটেন পার্ট দেখবো, তারপর এমসিকিউ দেখবো এক লাইনে কিভাবে সলভ করা যায়, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। তো দেখো আমি একটা এক্সাম্পল আমি রিটেন দেখাবো, একটা এক্সাম্পল এমসিকিউ দেখাবো, বাকি সব এমসিকিউ দেখাবো। তোমাকে বললাম যে কোথায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, বা মনে করো কোথায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। ওকে, বললাম গতিশক্তি বিভব শক্তির কোথায় 3 গুণ হবে। দেখো সলিউশনটা খেয়াল করো, এর চেয়ে শর্টেস্ট কোনো সলিউশন নাই। টেস্ট পেপার দেখো না, ওটা অনেক বড় করে করছে। ধরো না এটা এই বিন্দু থেকে ফেলে দিচ্ছে, হাইট কত প্রশ্ন বলছে এইচ, কোথায় হবে আমি জানি না, ধরলাম বিন্দুটা কত বি, বি বিন্দুর হাইট কত এক্স, আমার কাছে চাইছে কার মান, এই এক্স এর মানই চাইছে। আমি ধরে নিচ্ছি এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ, 3 গুণ। আমি ধরে নিচ্ছি এক্স উচ্চতায়, কারণ আমাকে বলছে কোথায়, সরি কত উচ্চতায়, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, 3 গুণ হবে। ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায় এই শর্তটা মানে, ধরে না মন মতো ইচ্ছা। এখন দেখো তো এই হাইটটা আমরা জানি এইচ। এখন তুমি বলবা শক্তির নীতি অনুসারে, আমি একটা নোট করে দিচ্ছি, বাকিগুলো এভাবে লিখবা। শক্তির নীতি অনুসারে কি বলবা, বলবা এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি অবশ্যই সমান। এই বিন্দুতে তাকায় দেখো শুধুমাত্র কোন শক্তি আছে, বিভব শক্তি। তাকায় দেখো শুধুমাত্র বিভব শক্তি, তার কোনো গতি শক্তি নাই, আমরা আগেই প্রমাণ করছি। আর বি বিন্দুতে দেখলাম তার হাইট আছে মানে বিভব শক্তি আছে, আবার তার ভেলোসিটিও আছে, তার মানে তার গতি শক্তিও আছে। এখন তাদের রিলেশন কি, রিলেশন প্রশ্ন বলে দিচ্ছে ই কে সমান সমান কি 3ep, তাহলে 3ep এখানে বসাবো, ইপি প্লাস 3ep, ইপি প্লাস 3ep কত আসবে 4ep। এখন আমি তাকায় দেখলাম এটা হচ্ছে বিভব শক্তি, এটা কোন বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর, বি বিন্দুর হাইট কত দেখলাম, আরে এক্স, তাহলে বি বিন্দুর বিভব শক্তি কত আসবে mg ইন্টু এক্স। ওকে, তাহলে mg চলে গেল, তাহলে x ইকুয়ালস টু চলে আসলো h/4। h এর মান প্রশ্নে দেওয়া থাকবে, জাস্ট মান বসায় দিবা, যা আসবে এটাই অ্যান্সার। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমরা দেখাইছি। দেখো কত সুন্দর একটা সিস্টেম দেখা দিছে, ভিডিও পজ করে কয়েকবার দেখো, ব্রেনে সেট হয়ে যায়। ওকে, তো এখন দেখো এমসিকিউ ফরম্যাটটা দেখো, এমসিকিউ শর্টকাট দেখাচ্ছি। এই দেখো এখানে কত রইলো, এই বিন্দুর মোট শক্তি mgh, এই যে এখানে মোট শক্তি কত পাইছে দেখো তো, ইপি, ভালো মতো খেয়াল করো, ইপি প্লাস 3ep না দিয়ে এখানে লিখে দিলাম NEP, NEP। ওকে, এখান থেকে ইপি কমন নাও, থাকলো কত n+1, আর থাকলো কত ইপি। এখন পরের লাইনে লিখতে পারি mgh সমান সমান n+1। ইপি মানে কোন বিন্দুর ইপি, এটা এই যে কোন বিন্দুর ইপি, এগুলো বি বিন্দু, বি বিন্দুর হাইট কত এক্স, জাস্ট মান বসায় দাও mgx, mg চলে গেল, তাহলে টাকা দেখো x ইকুয়ালস টু চলে আসলো h/n+1। এই জিনিসটা তুমি এখন সরাসরি এমসিকিউ হিসেবে সরাসরি বসা দিবা, সরাসরি। ওকে, তাহলে আমি রিটেন পার্ট একটা দেখাইছি, এখন এখানে 3 গুণ বলুক, 1/3 বলুক, 60% বলুক, √2 গুণ বলুক, যাই বলুক, তুমি এই ফরম্যাটেই জাস্ট সলভ করে নিয়ে আসবা। ওকে, শুধু একটা জিনিস সেন্সিটিভলি দেখবা, খুবই সাবধানে তোমার দেখতে হবে, সেটা হচ্ছে গতি শক্তির সাথে বিভব শক্তি সম্পর্ক লাগবে, বিভব শক্তির সাথে গতি শক্তি দিলে হবে না। অর্থাৎ সব সময় এখান থেকে আমরা গতি শক্তিকে সরায় ফেলবো, যেমনি দেখ গতি শক্তিকে সরায় ফেলবো। ওকে, কয়েকটা एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হবে। এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এবার দেখো আমি সাইডে কয়েকটা एग्जांपल দিচ্ছি আরো। ধরো না তোমাকে প্রশ্ন বলছে বিভব শক্তি গতি শক্তির 1/4, তাহলে তোমার তো লাগবে রিলেশন এরকম, গতি শক্তি তাহলে দেখো তো বিভব শক্তির কয় গুণ 4ep, এভাবে কনভার্ট করে নিবা। এখন দেখো তো তাহলে এক্স এর মান কত আসবে, রিটেন পার্ট রিটেনের মতো করো, রিটেন আর দেখাবো না, একই ম্যাথ ধরবা। এখানে আসবে তোমার h/n+1। এখন দেখো তুলনা করো, ইপির আগে যা থাকবে n, ইপির আগে আছে 4, তাহলে n+1, তাহলে আসবে 4 + 1 কত 5, এক লাইন অঙ্ক শেষ। এরপর যদি তোমাকে বলে যে গতি শক্তি বিভব শক্তি 60%, তাহলে দেখো তো এক্স এর মান কত আসবে, তাহলে এক্স এর মান এটা একটু সাজায় লিখতে পারো, 60% মানে কি 100 দ্বারা ভাগ, তাহলে 0.6 ইপি। তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে সমান সমান h/n+1, এখানে n এর মান পাইছি 0.6, তাহলে দেখো তো 0.6 + 1 কত আসবে 1.6, বাস অঙ্ক বসায় দাও। তারপর তোমাকে যদি বলে কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/√2 গুণ,
তখন তুমি বলবা গতি শক্তি হবে বিভব শক্তির √2 গুণ। বিভব শক্তির কি গুণ? √2 গুণ। এবার n এর মান পেয়ে গেলাম কত? √2। তাহলে x = কত আসবে? h/n+1, তাহলে √2 + 1। এইভাবে তুমি ম্যাথগুলো এমসিকিউ তে সলভ করে দিতে পারো, চাইলে বোর্ডে আসলে রিটেনে এভাবে সলভ করতে পারো। ওকে, তো এই পর্যন্ত সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে আবার নোট করে নাও। ওকে, তো আমরা এখন সিচুয়েশন নাম্বার 2 সলভ করে ফেলছি। এখন আসো সিচুয়েশন নাম্বার 3। তোমাকে এখন এইভাবে দিতে পারে যে একটা বস্তুকে মাটি থেকে উপরে নিক্ষেপ করছে কত বেগে? ইউ বেগে। এখন মনে করো আমরা জানি সে সর্বোচ্চ উপরে যেতে 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 একটা সময় শেষ বেগ কি হয়ে যাবে? 0 মিটার/সেকেন্ড। এখন আমরা জানি যেখানে 0 হয় সেই উচ্চতাটাকে বলে এইচ ম্যাক্স। ওকে, তাহলে এখন দেখো তো এখানে এইচ ম্যাক্স তাহলে কত আসবে? এইচ ম্যাক্স চলে আসবে u²/2g। ওকে, তাহলে এইচ ম্যাক্স এর মান যেহেতু তুমি পেয়ে গেছো, এইচ ম্যাক্স এর মান যেহেতু পেয়ে গেছো, তাহলে দেখো তো এবার চিত্রটা এরকম হবে না? বস্তুটা এখন উপর থেকে পড়বে, কত বেগ নিয়ে পড়বে? আগের মতো 0 মিটার/সেকেন্ড বেগ নিয়ে পড়বে। কতটুকু উচ্চতা থেকে পড়তেছে? এইচ ম্যাক্স। ওকে, এখন তোমাকে যদি বলে আবার আগের মতো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত, পূর্ব মুহূর্তে গতিশক্তি কত, অথবা তোমাকে বলবে কোথায় গতিশক্তি বিভব শক্তির 60%, 30% √2 গুণ হবে, ম্যাথ তো এক। তো আগের প্রশ্নে এইচ এর মান দেওয়া ছিল, এই সিচুয়েশনে এইচ এর মান দেওয়া থাকবে না, তোমার কষ্ট করে এই সূত্র দিয়ে বের করে নিয়ে এসে আবার আগের ম্যাথ করবা। ওকে, এইভাবে তোমার মডিফাই করতে পারে। তো এই হচ্ছে তোমার সিচুয়েশন নাম্বার 3। এখন আর কি ঝামেলা করতে পারে? দেখো তো এই ঝামেলাটাও তোমার সাথে করতে পারে। সেটা হচ্ছে এই বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করা হলো কত বেগে? ইউ বেগে। কত উচ্চতা থেকে? এইচ উচ্চতা থেকে। এখন তোমাকে বলবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগটা কত? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগটা কত? তো দেখো এটা সলিউশন অনেক ভাবে করতে পারো। এক, v² = u² + 2gh। জাস্ট v এর মান বসায় দাও, √u² + 2gh। গতিবিদ্যা দাও, করতে পারো। আবার চাইলে তুমি করতে পারো শক্তি নীতি অ্যাপ্লাই করে, ইনিশিয়াল এনার্জি প্লাস গেইন মাইনাস লস্ট সমান ফাইনাল এনার্জি। এখন দেখলাম বাহ্যিক কোনো বল নাই, তাহলে কোনো এনার্জি গেইনও হয় না, কোনো এনার্জি লস্টও হয় না। তাহলে ইনিশিয়াল এনার্জি দেখো তো এখানে তার গতি, এখানে তার এনার্জি কত? এই যে এই বিন্দুতে এনার্জি কত ইনিশিয়াল? তুমি বলবো স্যার এনার্জি হচ্ছে তার গতিশক্তি প্লাস এনার্জি হচ্ছে তার বিভব শক্তি। কেন? হাইটও আছে, বেগও আছে, সমান। যখন সে এইখানে এসে পড়ছে, তাকায় দেখো এখানে শুধুমাত্র কি শক্তি? গতি শক্তি, ½ mv²। বাস, তার ইনিশিয়াল আর ফাইনাল সমান। তো লাভ হলো কি? দেখো এম নাই, 2 দ্বারা গুণ করে দাও তো, u² + 2gh = v²। সাইড নোট দিয়ে দিলাম, 2 দ্বারা গুণ করছি। তাকায় দেখো সেম ইকুয়েশন। তাহলে অঙ্ক কখনো মুখস্থ করবা না, করা মানে তুমি ফিজিক্সে আসলে আয়ত্ত করতে পারো না, কনসেপ্ট দিয়ে ম্যাথ সলভ করো। তোমার এই অঙ্কটা আসলে আমি তোমার বলে দিলাম 99% স্টুডেন্ট এটা দিয়ে করবে, এটা দিয়ে কেউ চিন্তাই করবে না, কারণ এটা জানেই না এভাবে সলভ করা যায়, এনার্জি কনজারভেশন ল। ওকে, একটু অ্যাডভান্সলি চিন্তা করো। আরেকটা মেথড দিয়ে করতে পারো, দেখো কিভাবে চিন্তা করা যায়। এটা জাস্ট তোমার বেসিক টেস্ট রাখার জন্য, তোমার পছন্দ না হলে এটা তুমি ফালাই দিও, একদম রাস্তায় ফালাই দিও, কোনো সমস্যা নেই, জাস্ট তোমার ব্রেনটা এক্সপ্লোর করার জন্য বলতেছি। দেখো এই যে বস্তুটা নিচে পড়তেছে, তার কাজ করতেছে কি এমজি, কতটুকু নিচে নামায় ফেলতেছে? এইচ পরিমাণ নিচে নামায় ফেলতেছে। তাহলে আমরা একটু আগে শিখছিলাম কাজ শক্তি উপপাদ্য সমান কি? বল ইনটু সরণ। এখন দেখো তো বল কত? এমজি। সরণ কোন দিকে? নিচে, বলও নিচে, তাই দুইটাই ধনাত্মক কাজ, তাহলে mgh। ওকে, আর এখানে দেখো তো কাজ সরি এক্সট্রিমলি সরি, আসলে একটু ঠান্ডা লাগছে তো, যাই হোক। তো W = mgs পেলাম। তো W আমরা জানি কিতা কাজ? গতিশক্তি পরিবর্তন মানে কি? ½ m। এই যে এখানে তার বেগ ছিল কত? u, এখানে তার বেগ হয়েছে কত? v, তাহলে গতিশক্তি বাড়ছে। তাহলে ½ m কি লিখবা? v² - e²। কেন v² - e²? এই বেগটা বড়, এই বেগটা ছোট, এই জন্য বড় মান মাইনাস ছোট মান সমান কি আসবে? mgh। এখন mm চলে গেল, 2 দ্বারা গুণ করে দাও তো, v² - u², 2 গুণ করে দাও পাশে,
কি দাঁড়ালো 2gh। এই টাইপের নাও রুট করে দাও, এক লাইন অঙ্ক শেষ। ইউ স্কয়ার প্লাস 2gh। একবারও কি চিন্তা করছো, ব্রেনকে এক্সপ্লোর করতে পারছি তোমার? একটু হলো কি নক দিতে পারছি তোমার ব্রেনে যে দেখো কিভাবে সলভ করা যায়? দিস ইজ কল ফিজিক্স। ওকে, মেথড আয়ত্ত করো, মেথড কনসেপ্ট আয়ত্ত করো। ম্যাথ করে লাভ নাই, ম্যাথ সবাই করবে। ওকে, তো কনসেপ্ট স্ট্রং রাখো, এরপর তুমি দেখবা টেস্ট পেপার সলভ করে বোর্ড কোশ্চেন সিকিউএমসি খুব এনজয় করবা, কারণ তোমার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো যেহেতু রিভিশন প্রোগ্রাম, এর চেয়ে বেশি কোডিং করার সুযোগ নেই, আর আমাদের সময়ও কম, তো এই জন্য একাডেমিক প্রোগ্রামের মতো লেকচার দেওয়া পসিবল না। কারণ একাডেমিক প্রোগ্রাম যদি লেকচার হইতো, এই লেকচারটা 2 দিন বা 3 দিন ধরে হইতো। ওকে, তো যাই হোক, এরপর আপনাদের জন্য আমি আয়োজন করছি হচ্ছে ডেল এম সি স্কোয়ার। আচ্ছা, ভর শক্তি উপপাদ্য। ভর শক্তি উপপাদ্য বলে থাকি। তো এটাকে আমরা ইন্টারমিডিয়েটে বলবো আলবার্ট আইনস্টাইনের মাস ডিফেক্ট ইকুয়েশন। মাস ডিফেক্ট, ওকে, ইন্টারমিডিয়েট আসবে সেকেন্ড পেপারে পরমাণুর মডেল। তো আমরা 9-10 কে 9-10 এর মতোই দেখি। তো দেখো, আমাদের বইতে বলছে, মানে তোমার এসএসসি এর বইতে বলছে ই সমান সমান ডেল এম সি স্কয়ার। মাথা রাখবা, ডেল এমটাকে আমরা বলে থাকবো হারানো ভর। কি বলবো এটাকে? হারানো ভর। অর্থাৎ আলবার্ট আইনস্টাইন বলতে চাচ্ছে যে ভর যদি হারায়, সেখানে ভর আসলে হারায় না, সেটা এনার্জিতে কনভার্ট হয়। তুমি বলবো স্যার কিসের ভর হারাবে, কার ভর? স্যার এটা নিউক্লিয়াসের জন্য বলছে, আমার আপনার জন্য বলে নেই। ওকে, আমার আপনাকে যদি কনভার্ট করা যাইতো, তাহলে মাথায় রাখবেন একটা মানুষের দিয়ে সারা পৃথিবী মিনিমাম 500 বছর চালানো যেত, এত পরিমাণ এনার্জি পেত। ওকে, তো যাই হোক, এটা হলো ভর শক্তি উপপাদ্য। কেন? ভর থেকে এনার্জি পাওয়া যায়, এনার্জি থেকে ভরও পাওয়া যায়। আমরা ইন্টারমিডিয়েট বিস্তারিত দেখবো যে ভর থেকে এনার্জি কিভাবে পাওয়া যায়, এনার্জি থেকে ভর এটা আদৌ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটাও পাওয়া যায়, আমরা দেখবো এগুলো মডার্ন ফিজিক্সে। ওকে, খুব ডিটেলসে দেখবো। তো এখন দেখো, মাথা রাখবে ডেল এম মানে হারানো ভর। তোমাদের বইতে ম্যাক্সিমাম লেখছে এম সি স্কয়ার, এম না, ডেল এম লিখবা। কতটুকু ভর হারাইছে ওইটাই এনার্জি, হারানো ভর ইকুয়ালস টু এনার্জি। ওকে, যেমন ধরে নাও আমি তোমাকে বললাম যে সাপোজ হারানো ভর হচ্ছে 1 AMU। 1 AMU, AMU মানে জানো 1 অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা সাধারণত ধরে থাকি 1.65 10 ইনভার্স 24 গ্রাম। আমি এখানে লিখে দিলাম 10 ইনভার্স 27 কেজি। ধরে নাও 1.67 পরিমাণ এনার্জি লস্ট হয়েছে, সরি ভর হারাইছে। এই যে হারানো ভর 1 AMU। এখন আমি দেখবো এই পরিমাণ ভর দিয়ে কি পরিমাণ এনার্জি পাওয়া যায়, এটা দেখবো আমরা। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ দিচ্ছি, ভালো মতো খেয়াল করো। তাহলে ই সমান সমান ডেল এম এর মান পেয়ে গেছি 1.67 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু সি। সি মানে আমরা জানি আলোর বেগ, এগুলো আমরা সবই জানি, আমরা কেউ একেবারে ফ্রেশার না যে জীবনে কিছু দেখিনি, ব্যাপারটা এরকম না। কনসেপ্টগুলো জাস্ট স্ট্রং রাখো, তাইলেই হবে। তো সি স্কয়ার আলোর বেগ কি স্কয়ার করো, করলে দেখো কত আসে। ওয়ান 1.67 ইন্টু কত আসলো 1.5 10 ইনভার্স 10, 1.5 10 ইনভার্স 10, এত জুল আসছে। এখন তুমি খেয়াল করো 10 ইনভার্স 10, তার মানে এই মানটা অনেক অনেক ছোট। তাহলে এত ছোট মানের জন্য এত বড় এককটা লিখবো না, আমাদের পরিমাণ অনুযায়ী আমরা এককটা ইউজ করি। যেমন আমি যদি বলি এখান থেকে, বা এভাবে যদি বলি একটা পিঁপড়ার দৈর্ঘ্য নির্ণয় করো, তুমি অবশ্যই কিলোমিটারে মাপবা না, মিলিমিটার সেন্টিমিটারে মাপবা। কিন্তু আমি যদি বলি এখান থেকে চট্টগ্রামের দূরত্ব, নোয়াখালীর দূরত্ব, তুমি তখন আবার সেন্টিমিটার বা মিলিমিটারে মাপবা না, কিলোমিটারে মাপবা। এখান থেকে যদি বলি মঙ্গল গ্রহের দূরত্ব, তখন আবার কিন্তু কিলোমিটারে মাপবা না, আলোকবর্ষ হিসেবে মাপবা। তো এগুলো ডিপেন্ড করো তুমি কতটুকু দূরত্ব মেজারমেন্ট করতেছো, সেই অনুযায়ী তোমার একক দরকার। বড় দৈর্ঘ্য বড় একক, ছোট দৈর্ঘ্য ছোট একক। এখানে কাজটা করব, যেখানে ছোট মান আসছে, এত বড় একক দিয়ে করবো কি? ওকে, তো তোমাকে ছোট্ট একটা এককে কনভার্ট করতে হবে। সেটা কি? তোমাকে বলবে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আমরা জানি 1.67 10 ইনভার্স 19 জুল। কত? 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 10 ইনভার্স 19 জুল। তো এই ইলেকট্রন ভোল্টটা শক্তির একক, জুল ও শক্তির একক। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। এই যে ছোট এনার্জির সাথে বড় এনার্জির সম্পর্ক একটু মুখস্থ রাখো, লাগবে ইন্টারমিডিয়েটও লাগবে। এখন দেখো তো কত জুল আছে, এত জুল। তাহলে তুমি দেখো কি বলবা,
1.67 10 ইনভার্স 19 জুল সমান সমান 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1 জুল সমান সমান 1 বাই 1.67 ইনটু 10 ইনভার্স 19 এত ইলেকট্রন ভোল্ট। সুতরাং এখানে কত জুল? 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 10 সমান সমান আসবে 1.67 10 ইনভার্স 19, এখানে আসবে 1.5 10 ইনভার্স 10 এত ইলেকট্রন ভোল্ট। তো সমান সমান দেখেন তো স্যার কত আসে? 1.67 কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে এখানে কত আসবে? ক্যালকুলেটর বসাইলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এখানে একটা কাজ করি, 9 না নিয়ে আরো কয়েক ডিজিট নেই, সাইন্টিফিক মোডে কয়েকটা ডিজিট নেই, অলমোস্ট 9 দেখাইতেছে। যাই হোক, যা আসছে তাই। এখানে হয়তো ডিজিটটা আরো চেঞ্জ করা উচিত ছিল। যাই হোক, আমি যা মান দিয়েছি তাই অ্যান্সার আসবে, এখানে কনফিউজ হওয়ার কিছু না, আমি ইন্ডিং লাইন টানতেছি। এখন দেখো এত ইলেকট্রন ভোল্ট পাইছি। এখন আমরা জানি, আবার একটা সূত্র মাথায় রাখবো, আমরা জানি 1 মেগা, মেগা মানে কিন্তু 10 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে দেখো এখানে লিখতে পারি 900 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। চাইলে লিখতেই পারি যে 10 টু দি পাওয়ার 6 আলাদা রাখছি আর 10 স্কয়ার মানে 100 দ্বারা গুণ করছি। কেন করছি দেখো, 900 10 টু দি পাওয়ার 6 মানে কি মেগা, তাহলে বলতে পারি মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে মাথায় রাখবা 1 AMU থেকে কত পাই? 900 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এইভাবে তোমার কনভার্ট করতে বলতে পারে যে মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে। তবে আমি একটা ইন্ডিং লাইন টানি, এখানে একটু এদিক সেদিক হয়ে গেছে, আমি জানি না। এই 1.67 মানটা আমি অ্যাপ্রক্সিমেট মান দিচ্ছি, এর মানটা আরো বড় আমরা জানি 1.675। তার মানে যত অ্যাকুরেট মান দিবেন তত অ্যাকুরেট অ্যান্সার আসবে। আমি অনেক ছোট মান দিয়ে দিচ্ছি, অনেক ছোট অ্যান্সার চলে আসছে। ওকে, এটা ভ্যারিয়েবল। জাস্ট এই এমসিকিউটা এখন মুখস্থ রাখবেন। 1 AMU থেকে কত এনার্জি পাওয়া যায় বলে দিবেন, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। একটু মুখস্থ রাখবেন। 931 হলো সত্য, 933 হলো সত্য, 930 হলো সত্য। কেন? এই মানটা ডিপেন্ড করে এই যে আসন্ন মানের উপর। যেহেতু এটা আসন্ন মান, একটু এদিক সেদিক হবে, এটা নিয়ে ভয় পান না, একটু এদিক সেদিক হবে, জাস্ট মুখস্থ রেখে দেন 931 933 930 যা দেয় সব সঠিক। ওকে, তো টিচাররা যদি এক্সপিরিয়েন্স থাকে, সে কখনো 931 আর 933 এই দুটো অপশন কখনো দিবে না। যদি সে না জানা থাকে তাহলে দিবে। ওকে, ভয় পাবেন না, মুখস্থ রেখে দেন। এইভাবে আমরা হারানো ভর শক্তিকে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের এমসি স্কয়ারের সূত্র। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এবার আসে এটা কোথায় ইউজ হয়। আমি একটু আগে বলছিলাম যে নিউক্লিয়াসে ব্যবহৃত হয়। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন বিক্রিয়াগুলো আছে। তো যেহেতু রিভিশন প্রোগ্রাম, এত ডিটেলস করবো না, যতটুকু না করলে না সেটা দেখাচ্ছে। দেখো, আমরা জানি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ভিতর আমরা জানি ইউরেনিয়ামকে 92 235 কে একটা নিউটন দ্বারা আঘাত করব। কি দ্বারা আঘাত করব? নিউটন দ্বারা আঘাত করলে দেখা যায় এই ইউরেনিয়ামটা হয়ে যায় এরকম, 0 প্লাস 92 92 হয়ে যাবে। নিউটন আঘাত করায় 235 আর অ্যাডজাস্ট হয়ে যাবে, কত হবে? 236। এবং এখানে একটা স্টার চিহ্ন দেওয়া হয়। এইটাকে বলা হয় উত্তেজিত অবস্থা। স্টার চিহ্ন মানে কি? উত্তেজিত অবস্থা। এই যে এখন ভাঙ্গন শুরু হবে, নিউক্লিয়াস ভেঙে যাবে। তো কিভাবে ভাঙবে? এই যেটা ভেঙে কি কি উৎপন্ন হয়, এক ধাপে হয় না, অনেক স্টেপে ভাঙে। আমরা জাস্ট ইন্ডিং প্রোডাক্টটা নিব, লাস্টের প্রোডাক্টটা। সেটা কি? বেরিয়াম পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, প্লাস 3টা নিউটন পাওয়া যায়। বেরিয়াম মানে 56 141, ক্রিপ্টন মানে 36 92। তো এটা হয়েছে কিনা এটার জন্য তোমরা সবসময় মাথায় রাখবা, এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিচের উপাদানগুলো সব সেম থাকবে, উপরের সংখ্যাগুলো সব সেম থাকবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিক্রিয়ার পরে বা আগে সেম থাকবে, ভর সংখ্যা বিক্রিয়ার পরে এবং আগে সেম থাকতেই হবে। এটা নিউক্লিয়ার বিক্রিয়ার সমতাকরণ। ওকে, আর রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ কিভাবে করি? বিক্রিয়ার আগের মূল সংখ্যা পরের মূল সংখ্যা সমান কিনা। ওকে, এগুলো পার্থক্য কেমিস্ট্রিতে বিস্তারিত করছো। তো এখন দেখো এখানে কিছু এনার্জি পাওয়া যায়, এই যে এনার্জি ও আসলো কই থেকে? এই যে এনার্জি আসলো প্রায় কত থেকে? 180 থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট পাওয়া যায় একটা ইউরেনিয়ামকে ভাঙলে। 180 থেকে 200,
এখন আলবার্ট আইনস্টাইন এটা আবিষ্কার করছে, কোথা থেকে পাওয়া যায়, এখান থেকেই তৈরি হয়েছে তোমার পারমাণবিক বোমা। ওকে, আর অ্যাটম বোম তৈরি হয়েছে, অ্যাটম বোম না, হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া থেকে। ওখানে ডিউটেরিয়াম টিটিয়াম মিলিত হয়ে পরমাণু নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, এনার্জি রিলিজ হয়েছে, ওখানে কম পরিমাণে এনার্জি পাওয়া যায়। ওকে, তো লেকচারটা বড় করলাম না, আমি জাস্ট এটা নিয়ে আলোচনা করতেছি। তো এখন মাথা রাখবে একটা ইউরেনিয়াম থেকে প্রায় 180 থেকে 200 পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় তুমি দেখবা, এই বিক্রিয়ার আগের ভর, এটা আমরা ইন্টারমিডিয়েটে বিস্তারিত পাবো, জাস্ট 9 10 যতটুকু আইডিয়া দিলা ততটুকুই নাও। ধরো না এটা বিক্রিয়ার আগের ভর পাইছে 10 গ্রাম, আর বিক্রিয়ার পর অর্থাৎ যখন সে ভেঙে গেছে দেখবা এই পুরাটার মান হয়তো পাইছে মনে করো 9.95 গ্রাম। তাহলে এখান থেকে এখানে যে হারাইছে 0.05 গ্রাম কোথায় গেল, কোথায় গেল? বিক্রিয়ার পরে দেখে ভর একটু কমে গেছে। আলবার্ট আইনস্টাইন বলছে ভর আসলে কমে নাই, এই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়েছে। কিভাবে কনভার্ট হয়েছে? এই ভরের সাথে জাস্ট বলে দিছে তুমি এটাকে কেজিতে কনভার্ট করো, 0.05 ইন্টু 10⁻³ আর বলছে তোমাকে আলোর বেগের স্কোয়ার দ্বারা গুণ করো, করলেই তুমি এনার্জি পেয়ে যাবা, তারপর তুমি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো। আমি এটা জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি। ওকে, এভাবেই তোমার আলবার্ট আইনস্টাইনের সূত্রটা অ্যাপ্লাই করা হবে ইন্টারমিডিয়েটে, জাস্ট কনসেপ্টটা দিলাম। এই হচ্ছে তোমার ঘটনা। এখন এইখানে দেখো ঘটনাটা কি হইতেছে, যে মনে করো একটা নিউটন এসে একটা ইউরেনিয়ামকে আঘাত করলো, আঘাত করার পর কয়টা কয়টা নিউটন বেরিয়েছে? 3টা। কয়টা? 3টা নিউটন। আবার এই নিউটন যেটা অনেক হাই ভেলোসিটি প্রাপ্ত হয়েছে, আবার এই নিউটন যে আঘাত করলো আরেকটা নিউক্লিয়াসকে, ও যে আঘাত করছে আরেকটা নিউক্লিয়াসকে, ও করছে আরেকটা নিউক্লিয়াসকে, তাহলে এখান থেকে আবার কয়টা বের হবে? 3টা নিউটন। এখান থেকেও বের হবে কয়টা? 3টা। এখান থেকেও বের হবে কয়টা? 3টা। তাহলে এইভাবেই দেখো, ফার্স্ট স্টেপে কয়টা বেরিয়েছে? 3টা। সেকেন্ড স্টেপে কয়টা বেরিয়েছে? 9টা। এখন ও যে আবার নিউক্লিয়াস আঘাত করবে, ও আঘাত করবে, ও আঘাত করবে, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ও আবার 3টা তৈরি করবে, ও আবার 3টা তৈরি করতে পারবে, ও 3টা করবে, এইভাবে কিন্তু চলবে। এখন তোমাকে বলবে এই প্রথম ধাপে কয়টা, দ্বিতীয় ধাপে কয়টা, তৃতীয় ধাপে কয়টা নিউটন পাওয়া যাবে, এই এমসি গুলো আসবে। তো ছোট্ট করে মাথায় রেখে নাও যে নিউট্রন সংখ্যা সরাসরি শর্টকাট মাথা রাখো 3 টু দি পাওয়ার ধাপ, এটা সরাসরি মুখস্থ রাখবা 3 টু দি পাওয়ার ধাপ। ওকে, তো মাথা রাখবা যে ধরে নাও প্রথম ধাপে কত? 3 এর উপর 1, বাস শেষ। এই যে প্রথম ধাপের সংখ্যা কত? 3। দ্বিতীয় ধাপের সংখ্যা কত? 3 স্কোয়ার, দ্যাট মিনস 9। এই যে 9টাই কিন্তু আমরা পাইছি, দেখো 3 6 9। তৃতীয় ধাপে তাহলে কয়টা পাবো? তৃতীয় ধাপে 3 এর উপর কিউব, দ্যাট মিনস কয়টা? 27টা পাবো। এইভাবেই তোমার এমসিকিউটা আসতে পারে। ওকে, এখন একটা ছোট্ট একটা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে এই যে নিউটন সংখ্যা বাড়তেছে, ও যদি বাড়তেই থাকে এনার্জি তো বাড়তেই থাকবে কেন? প্রত্যেকটা ইউনিয়নকে ভাঙবে আর এনার্জি পাবো। এটা কি মেনটেন করা লাগবে না? মেনটেন না করলে তো বিস্ফোরণ হয়ে যাবে, এনার্জি তোমার মেনটেন করতেই হবে। তাই কি করতে হবে? এখান থেকে এই যে নিউটন গুলোকে এইগুলোকে ধরে হাত দিয়ে ধরে সরাই ফেলতে হবে। এটা তো আর পারবো না, এটার জন্য একটা বিশেষ মেথড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমার একটা দণ্ড ব্যবহার করা হয়। সেই দণ্ড তোমার নিউটন শোষণ করে নেয়, নিউটন শোষণ করবে, করে এটাকে কি করা হয়? ব্যালেন্স করা হয়। তো নিউটন যে ইয়াটা শোষণ করে তার নামটা হচ্ছে কি নাম জানি এটার? নিউটন, এই মুহূর্তে মনে পড়তেছে না। আরে নিউটন শোষণ করে, খুবই কমন, কি রড জানি। আচ্ছা জাস্ট এক সেকেন্ড একটু দেখেন কি রড জানি, আমার এক্সাক্টলি মনে পড়তেছে না। ওকে, কন্ট্রোল রড, খুবই সহজ নাম ছিল, যাই হোক ভুলে গেছিলাম। কন্ট্রোল রড। তো কন্ট্রোল রড কোন উপাদান তৈরি, এগুলো আমরা দেখবো পরবর্তী একাডেমিক ক্লাসে, এখানে আর বড় করলাম না লেকচার গুলো। তো এই হচ্ছে তোমার মোটামুটি কার শক্তি উপাদান এমসিকিউ যা আসতে পারে এখান থেকে আসবে, উঠানো স্ক্রিনশট দিয়ে। আরো ডিটেলস আমরা একাডেমিক আলোচনা করব, এখানে সুযোগ নাই, তুমি তোমার বই একটু রিডিং করে নিও, তারপর যদি কোনো প্রবলেম হয় আমাদের ডাউট সলভিং ক্লাস তো আছেই, পাঠায় দিও, আলোচনা করব, টেনশন নিও না, শুধু পড়লেনটা পাঠায় দাও, বাকিটা আমাদের দায়িত্ব। এরপরে হচ্ছে তোমার আমি এখানে অ্যাড করছি হচ্ছে তোমার ক্ষমতা, আমরা লাস্টের দিকে চলে আসছি। ক্ষমতা, তো আমরা ক্ষমতা মানে কি বুঝি?
পি সমান সমান কি ডাব্লিউ বাই টি। আচ্ছা একটু থিওরি পড়াই, একেবারে না পড়ালে খারাপ দেখা যায়। দেখো ধরে নাও, ধরে নাও এক ব্যক্তি এখান থেকে রশি টান দিয়ে এখানে এম ভরের ব্লককে উপরে উঠাবে। সেম একই ব্যক্তি এখানে রশি টান দিয়ে এম ভরের ব্লককে, একই বস্তুকে দুজন দুই পাশ থেকে উঠাচ্ছে। কতটুকু উচ্চতায়? বিল্ডিং এর হাইট এইচ। এখন মনে করো ওর উঠাতে সময় লাগছে 30 সেকেন্ড, ওর উঠাতে সময় লাগছে মনে করো 50 সেকেন্ড। এখন বলো তো কার ক্ষমতা বেশি? তুমি অলরেডি বলেই ফেলছো স্যার এই ব্যক্তির ক্ষমতা বেশি। কেন? সরি, এই ব্যক্তির ক্ষমতা বেশি কেন? সে একই কাজ করছে। দেখো ও কাজ করছে এমজিএইচ, ও কাজ করছে এমজিএইচ, দুজনে সেম কাজ করছে এমজিএইচ, কিন্তু ও কাজ করছে 30 সেকেন্ডে, ও করছে 50 সেকেন্ডে। ওর সময় বেশি লাগছে, তাই ওর পাওয়ার কম, ওর পাওয়ার বেশি। তা দেখো পাওয়ার কাকে বলে? একই সময় কে কত বেশি কাজ করছে এই পরিমাণটাকে বলি হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ওকে, এই হচ্ছে তোমার ডেফিনিশন। তাহলে সংজ্ঞাটা কি হবে? আমি ধরে নিলাম যে টি সময় তারা কাজ করছে ডাব্লিউ, তাহলে একক সময় কাজ করছে কত? ডাব্লিউ বাই টি। এটা হবে তোমার ক্ষমতার সংজ্ঞা। তাহলে আমাদের সংজ্ঞার ট্রিক্স হচ্ছে নিচে একক, উপরে কি যে। তাহলে কি বলবা? একক সময় যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাকে ক্ষমতা বলে। ওকে, তাহলে ইউনিট কি আসবে? জুল পার সেকেন্ড বা ওয়াট। এখন তোমাকে বলবে ক্ষমতা 5 ওয়াট বলতে কি বুঝো? তুমি বলবা এককের জায়গায় এক বসাও, টি এর জায়গায় সেকেন্ড বসাও, যে এর জায়গায় এখানে যে মান দিছে বসায় দাও, কাজের একক জুল বসায় দাও, বলবো 1 সেকেন্ডে 5 জুল কাজ করবে। ওকে, জিনিসটা মাথায় রেখো। এখন তোমাকে বলবে আরো একটা এমসিকিউ, 1 এইচপি সমান সমান কত ওয়াট? তুমি লেখা নাও 746 ওয়াট। এই হচ্ছে তাদের রিলেশন। এইচপি হচ্ছে বড় একক, ওয়াট হচ্ছে ছোট একক। ওকে, তাহলে ছোট এককের জন্য ওয়াট ইউজ করব। অনেক বড় বড় একক যদি লাগে, ধরো ইন্ডাস্ট্রির কত হর্স পাওয়ারের মনে করো মোটর লাগবে, তখন তো আমরা ওয়াটে ইউজ করবো না, হর্স পাওয়ার। কেন? এখানে অনেক হিউজ পাওয়ারের একটা মোটর লাগবে, জেনারেটর লাগবে, তখন আমরা বড় একক নিয়ে আসবো, সেটা হচ্ছে হর্স পাওয়ার বা এইচপি। এটাকে বাংলায় বল অশ্বক্ষমতা। এগুলো আমরা কম বেশি জানি। এরপর আর একটা এমসিকিউ আসবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার কত জুল? এখন দেখো ডাব্লিউ কোস্টে কি লেখা যায়? পিটি, এই যে এখান থেকে। এন্ড ডাব্লিউ মানে কি? জুল। পি মানে কি? ওয়াট। টি মানে সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড মানে কি? জুল। আচ্ছা ওয়াটকে চাইলে আমি কিলোওয়াটে কনভার্ট করতে পারি, আচ্ছা সেকেন্ডকে চাইলে আওয়ারে কনভার্ট করতে পারি। তাহলে এখান থেকে এমসিকিউ পেয়ে গেলাম কি? কাজের আরেকটা একক, সেটাকে কিলোওয়াট আওয়ার। এটা অনেকে ভুল করে। তোমার যদি লেখা হয় নিচের কোনটি কাজের একক, সবাই জুল খুঁজবে, সবাই নিউটন মিটার খুঁজবে। কারণ আমরা জানি জুল মানে কি, ডাব্লিউ মানে কি, এফএস, এফএস মানে কি নিউটন মিটার। ওকে, মাথা রাখো এইটাও কাজে রাখো। ওকে, এভাবে তোমার টুইস্টটা দিতে পারে। এখন তোমাকে এমসিকিউ দিবে, আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার কত জুল? এই যে 1 কিলোওয়াট আওয়ার কত জুল? আচ্ছা কিলোওয়াট, কিলোওয়াট মানে কত দ্বারা গুণ করবে? 1000 ওয়াট। আচ্ছা আওয়ার, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আমি তাকায় দেখলাম ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড এটা কে? জুল। এটা ক্যালকুলেটরে চাপ দাও, তখন তোমার চলে আসলো 3.6 10⁶ জুল। এই এমসিকিউটা মাথায় রাখবেন, প্রচন্ড পরিমাণের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমরা অলরেডি শিখে ফেললাম। ওকে, তো এখন আসো এখানে কি কি ম্যাথ আসবে, তার আগে এই এমসিকিউ গুলো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এখন দেখো কি কি ম্যাথ তোমার আসবে সুন্দর মতো আগে দেখি। পি সমান সমান ডাব্লিউ বাই টি। এই ডাব্লিউ মানে আমরা একটু আগে শিখছিলাম, সেটা কি? গতিশক্তি পরিবর্তনের সমান, গতিশক্তি পরিবর্তনের সমান, এটাকে বলে কাজশক্তি উপপাদ্য। আচ্ছা ডাব্লিউ মানে কি? আবার দেখো তো, আমি যদি কোনো বস্তুকে উপরের দিকে উঠাই, তাহলে আমার কাজ ইকুয়ালস টু বস্তুর বিভব শক্তি। তাহলে আমরা ডাব্লিউর জায়গায় লিখতেই পারি এম জি এইচ বাই টি, যদি উপরের দিকে উঠাই। আবার দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়? এফ এস বাই টি। এখন দেখো তো এফ এস বাই টি মানে কি? এই যে এস বাই টি, এটা মানে কি? বেগ। তাহলে পি ইকুয়ালস টু কি লেখা যায়? এফ বি। ওকে, ইন্টারমিডিয়েট একটু ডিটেলস লেকচার আসবে, এটাকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা তাৎক্ষণিক ক্ষমতা বলে। তো 9-10 এত জটিল করার কিছু নাই। এখানে তোমার সবচেয়ে বেশি যে ম্যাথটা আসে সেটা হচ্ছে এম জি এইচ বাই টি। আমার এই রিভিশন প্রোগ্রাম আমি এটা নিয়ে কোনো ম্যাথ দিব না, এটা নিয়ে কোনো ম্যাথ দিব না, জটিল করার কোনো উদ্দেশ্য নাই, বোর্ডে যাওয়া লাগবে সেটাই। তারপরে যদি তোমার কাছে মনে হয় স্যার এই রিলেটেড ম্যাথ কোনো না কোনো জায়গায় চলে আসছে, আমাকে একটু ডাউট সলভিং এ পাঠিয়ে দিও, আমি সলভ করে দিব।
আমার কাছে মনে হয় না 9-10 এত কঠিন করবে, যেহেতু এটা একটা রিভিশন প্রোগ্রাম। একটু স্যাক্রিফাইস করেন, এটা আমার একাডেমিক কোনো প্রোগ্রাম না। একাডেমিক প্রোগ্রাম হলে এটা নিয়ে একটা বড় লেকচার হতো, আধা ঘন্টা থেকে 40 মিনিট, এটা নিয়ে লেকচার হইতো, এটা তো ডিটেলস লেকচারে চলে আসতো। ওকে, তো যাই হোক, এবার একটু দেখেন এই এমজিএসটি এর একটা কমন ম্যাথ দিই, কমন ম্যাথ যেটা 9-10 এখন প্রচুর পরিমাণে আসা শুরু করছে। সেটা হচ্ছে তোমাকে একটা মই দিবে, মই, তোমাকে একটা মই দিবে। এটা ইন্টারমিডিয়েট মেইনলি কোয়েশ্চেন, বাট 9-10 এখন টিচাররা দেওয়া শুরু করছে। তো এখানে মনে করো একটা ব্যক্তি, তার ভর মনে করো বড় হাতের এম, সে হাতে মনে করো ছোট হাতের এম ভরের একটা বস্তু নিয়ে উঠতেছে। অ্যাঙ্গেল দেওয়া আছে কত ডিগ্রি, থিটা। মইয়ের দৈর্ঘ্য কত, এল। এখন তোমাকে বলছে ব্যক্তিটা এইটার ছাদে উঠে গেছে, তখন তোমাকে বলবে ব্যক্তির কৃত কাজ কত। ওকে, তো আমরা জানি কৃত কাজ, এখানে তো অত ডিটেলসে শেখানোর সুযোগ নাই, ভেক্টর বিভাজন দেখানোর সুযোগ নাই, যেহেতু আমি একটু ভিন্ন একটা মেথড দিয়ে সলভ করাবো। এটা দেখো যত সহজে বোঝানো যায়। আমরা জানি সাইন থিটা সমান সমান, এটাকে ধরলাম এইচ, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ এল। ওকে, তাহলে দেখো তো এইচ ইকুয়ালস টু কি চলে আসলো, সাইন থিটা ইন্টু এল। ওকে, এবার আমরা নিয়ে আসলাম। এখন দেখো তো ও যেখানে আসছে ওখানে টোটাল ভর কত, এম প্লাস এম। কেন, তার ভর প্লাস তার সে হাতে যে বস্তু নিচ্ছে সেটার ভর। কত উচ্চতায় উঠছে, এইচ, তাহলে টোটাল কৃত কাজ হবে হচ্ছে এম প্লাস এম জি এইচ। বেসিক মাথায় রাখবা। ওকে, এবার দেখো বেসিকটা কি। তুমি একটা বস্তুকে মনে করে এম ভরের বস্তুকে, ভালো মতো খেয়াল করো, এম ভরের বস্তুকে তুমি এই বরাবর খাড়া উঠাইলা একটা রাস্তা, এম ভরের বস্তুকে তুমি এইভাবে উঠে নিয়ে আসলা 2 নম্বর রাস্তা, এম ভরের বস্তুকে তুমি এইখান থেকে পরে এইখানে নিয়ে আসলা 3 নম্বর রাস্তা। যেমনি হোক আনছো কিনা দেখো তো, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এক কিনা। যদি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট এক থাকে তাহলে কৃত কাজ সব সময় সেম। এটা গতিপথের উপর নির্ভর করে না, এটা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড বা সংরক্ষণশীল ক্ষেত্রের বৈশিষ্ট্য। ইন্টারমিডিয়েট বিস্তারিত আসবে, আপাতত মাথায় রাখো যে তুমি যেই বিন্দু থেকেই নাও না কেন, যেই বিন্দু থেকে নাও, যেভাবেই নাও, তোমার ইনিশিয়াল আর ফাইনাল এক আছে কিনা। যদি এক থাকে বলবা কৃত কাজ এমজিএইচ, জাস্ট এই হাইটটা খুঁজবা এই সূত্র দিয়ে, অঙ্ক শেষ। এর চেয়ে সহজ কোনো মেথড নাই, এই শর্টকাট দিয়ে এসএসসি চালায় যাও, ইনশাল্লাহ ঝামেলা হবে না, সুন্দর মতো উঠে নাও। ওকে ওকে, এরপর আসো দক্ষতা বা পাম্পের অঙ্ক। ইকুয়েশন দেখায় আমরা ক্লাসটা এন্ডিং লাইনে চলে যাচ্ছি। ওকে, তো দক্ষতা ইকুয়ালস টু কি, দক্ষতা মানে মাথায় রাখবা আউটপুট বাই ইনপুট, এটা হচ্ছে বেসিক ফর্মে ইনটু 100%। যে কোনো কিছু দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা, তোমার দক্ষতা, ফ্রিজের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা, যার দক্ষতায় বলো, তুমি দেখবো হচ্ছে আউটপুট বাই ইনপুট, কতটুকু দিছো আর কতটুকু পাইছো, এই অনুপাতের শতকরা পরিমাণকে দক্ষতা বলে। ওকে, তো এবার আসো বাংলা এটাকে কি বলে। আউটপুটকে আমরা বলি অনেকগুলো নাম আছে, কার্যকর শক্তি, কার্যকর শক্তি। আর ইনপুট মানে আমরা বলি প্রদত্ত শক্তি। এই কার্যকরকে আরেকটা বলে লভ্য শক্তি বা লভ্য কার্যকর শক্তি, অনেকভাবে বলে লভ্য শক্তি। এর আরেকটা নাম আছে ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি, টার্মগুলো উল্টাপাল্টা করো না, খুব ইম্পর্টেন্ট টার্ম। কার্যকর শক্তি বলে, লভ্য শক্তিও বলে, ব্যয়িত শক্তি বলে। ব্যয়িত মানে মাথায় রাখবা কতটুকু কাজ তুমি পাইছো, এটা বলে ব্যয়িত। এটা অনেকে আমরা ল্যাঙ্গুয়েজ একটু উল্টাপাল্টা করে ফেলি। ওকে, তো এখন দেখো তো প্রকাশ করবো কিভাবে। আউটপুট এনার্জি হচ্ছে ধরলাম ই, ইনপুট এনার্জি ধরলাম ই প্রাইম, এইভাবে আমার বইতে প্রকাশ করছে। ওকে, তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো নিচে আছে প্রদত্ত শক্তি, এখন দেখো লভ্য মানে কি, তুমি দিছো মনে করো 100 জুল, দিছো 100 জুল, পাইছো মনে করো 80 জুল। কত জুল, 80 জুল। অপচয় হয়েছে কত, 20। ওকে, তাহলে আবার উল্টা বলতে পারি, তুমি দিছো 100 জুল, অপচয় হয়েছে 20 জুল, পাইছো কত, 80 জুল। তা দেখো তো লভ্য কার্যকর শক্তি কষ্ট কি লেখা যায়,
আমরা ডিসি কত মানে প্রদত্ত শক্তি কত, আর নষ্ট হয়েছে কত, অপচয়কৃত শক্তি বাস বিয়োগ করে দিলে যা পাবা সেটাই হচ্ছে লভ্য কার্যকর শক্তি। খুবই খুবই ফান্ডামেন্টাল একটা প্রবলেম, খুব কঠিন করে দেখার কিছু নেই। ওকে, এই প্রদত্ত শক্তিকে প্রকাশ করি আমরা ই প্রাইম, আর ব্যয়িত শক্তিকে প্রকাশ করি আমরা ই, আর অপচয়কৃতকে কি দ্বারা প্রকাশ করবা, কি দ্বারা, তোমার যেটা ইচ্ছা প্রকাশ করা, কি দ্বারা প্রকাশ করতে পারি, ধরে নিলাম ছোট্ট করে লিখে দিলাম অপচয়। ওকে, যার যেটা ইচ্ছা প্রকাশ করতে পারো। তাহলে আমরা লিখতে পারি লভ্য কার্যকর শক্তি, অথবা আবার এইভাবে লিখতে পারি প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। অনেক ভাবে লিখতে পারি, ইনটু 100%। এগুলো নিয়েও না ছোট ছোট এমসিকিউ আসছে, ছোট এমসিকিউ বোর্ড কোশ্চেনই বলতেছি, একটু ভালো মতো দেখো। তো এখন আসো, এখন যদি আমরা একটা কাজ করি, এই শক্তিকে সময় দ্বারা ভাগ করে দিই, এই প্রদত্ত শক্তিকে সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে পেলাম কি, আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা ইনটু 100%। তো এটাকে আমরা অধিকাংশ সময় এভাবে প্রকাশ করি, পি বাই পি প্রাইম। ওকে, ব্যাপারটা মাথায় রেখেন। তাহলে পি প্রাইম মানে প্রদত্ত, পি মানে হচ্ছে কার্যকর, লভ্য বা ব্যয়িত ক্ষমতা। বুঝতে পারছি? তো এখন দেখেন আমরা এখান থেকে তাহলে কি টানতে পারি, এখান থেকে যে পি সমান সমান ইটা পি প্রাইম। এখন পি মানে কার্যকর, এখন মনে ধরে নাও একটা মোটর কেজি ভরের পানি বা বস্তু বা ইটকে এই উচ্চতা উঠে ফেলছে, তাহলে ওর কাজ কত, ওর লভ্য কার্যকর শক্তি কত, বা কৃত কাজ বা ব্যয়িত শক্তি কত, তুমি বলবা স্যার mgh। এটাকে জাস্ট সময় দ্বারা ভাগ করে দাও, পেয়ে গেলাম তোমার কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে মাথা রাখবা কার্যকর ক্ষমতা মানে কি, যেটা তুমি কাজ করে হিসাব করে পাইছো ওটাই তো কার্যকর, কারণ ওটাই তুমি পাইছো আউটপুটে, সমান সমান ইটা পি প্রাইম। স্যার এই সূত্রটা যদি মাথায় রাখতে পারে, আশা রাখি সব ধরনের প্রবলেমটা সলভ করতে হবে। জাস্ট কনসেপ্ট মাথায় রাখেন, এটা mgh/t ইটা পি প্রাইম। আর কি কি টাইপের ম্যাথ আসতে পারে এটা আমি সুন্দর মতো এখানে স্ক্রিনশট দেবো, একেবারে ফান্ডামেন্টাল 2-3টা বা 4টা সিচুয়েশন দিবে, 4টা সিচুয়েশন দিয়ে মোটামুটি বোর্ড পার করতে পারবা। ইন্টারমিডিয়েট আরো ডিটেলস আসবে, একাডেমিক সেকশন আরো ডিটেলস হবে। ওকে, আপাতত এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করো, আমি জাস্ট টাইপগুলো লিখে দিচ্ছি। ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। এখন দেখো এই দক্ষতার কি কি টাইপের ম্যাথ আসতে পারে, জাস্ট 3-4টা টাইপ দেখাবো, এটা দিয়ে তুমি এসএসসি চালা যেতে পারবা ইনশাল্লাহ, এত কঠিন করার কিছু নেই। তো টাইপ নাম্বার 1 বা সিচুয়েশন নাম্বার 1 যাই বলো, তোমাকে একটা কূপ দেওয়া হলো, তো কূপটা এরকম ইনফাইনাইট। তো ইনফাইনাইট বলার যুক্তি আছে, একটু বলি, ল্যাঙ্গুয়েজটা বুঝাই দিই কেন ইনফাইনাইট বললাম। এখানে একটা মোটর আছে, তো ইনফাইনাইট বলার উদ্দেশ্য এটা যে যদি কূপের আকার থাকে, ধরুন আমাদের বাসার হাউস, এটা কিন্তু আকার আছে, এখান থেকে পানি উঠালে পানির লেয়ারটা কমতে থাকবে, কমলে বিপদ আছে, এখানে ভরকেন্দ্রের সরণের কনসেপ্টটা চলে আসবে। ওকে, তো আমি চাচ্ছি না যে রিভিশন প্রোগ্রামে ভরকেন্দ্রের সরণের টপিকটা অ্যাড করতে, এটা সাধারণত বোর্ডে আসে না, টিচাররা আলাদা ভাইব নেওয়ার জন্য করে, সেটা ভিন্ন কথা, অথবা এটা টিচার একাডেমি প্রোগ্রামে করতে পারে, যেমন আমি ওইটা একাডেমি প্রোগ্রামে করাবো, কারণ ওটা হচ্ছে অ্যাডভান্স কিছু ম্যাথমেটিক্স দিয়ে তৈরি করা, বোর্ডে আসে না। ওকে, তারপরে যদি তুমি দেখো না তোমাদের লাগবে, বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন হয়েছে টেস্ট পেপারে বিভিন্ন জায়গায়, আমাকে ডাউট সলভিং এ পাঠিয়ে দিও, আমি ইজিলি তোমাকে সলভ করে দিব, কারণ আমাদের ডাউট সলভিং ক্লাস তোমাদের জন্য উন্মুক্ত। ওকে, তো দেখো এবার, তো আমি এখানে ইনফাইনাইট ধরে নিলাম। ইনফাইনাইট মানে কি, এখান থেকে যতই পানি নাও না কেন, ধরে নাও পানির হাইট আর বাড়বে না, সরি পানির হাইট আর কমবে না, যেমন আছে তেমন। যেমন মনে করো নদীর পানি থেকে তুমি পানি উঠাইতেছো, ওটা হাইটকে সহজে কমবে, এত সহজ। সমুদ্রের পানি থেকে উঠাইতেছো, জমজম কূপ থেকে উঠাইতেছো, তো কত বছর আগে থেকে জমজম কূপ থেকে পানি উঠাচ্ছে আর উঠাচ্ছে, পানি লেয়ার কিন্তু সহজে কমতেছে না। ওকে, এটা আল্লাহ তাআলার একটা রহমত। যাই হোক, ওই ধরনের একটা কনসেপ্ট তুমি নিয়ে আসো ব্রেনের ভিতর। তো এখান থেকে দেখো, এইখানে যে হাইট উঠাইলাম, কত উচ্চতা এইচ, কত কেজি পানি এম, কত সময় টি। এখন তোমাকে বলবে ওর কার্যকর ক্ষমতা কত, তুমি বলবা mgh/t। ওকে, আবার যদি তোমাকে বলে না সে উঠাইছে, উঠানোর সাথে সাথে এগুলোকে ভেলোসিটি দিয়ে দিছে কত কেজি, সরি কত বেগ, ভি মিটার পার সেকেন্ড, অর্থাৎ পানি উঠে পানি থ্রু করলো, যেটা আমাদের গ্রাম অঞ্চলে দেখি, জমি সেচের ক্ষেত্রে দেখবা এই যে দিয়ে মোটর দিয়ে কিন্তু দেখবা যে পানি থ্রু করে অ্যাঙ্গেল করে কন্টিনিউসলি পানি ফেলতেছে।
তো এরকম একটা সিচুয়েশন, মনে করো পানিগুলো এভাবে থ্রু করতেছে, সে একটা সময় যে দূরে যা পড়বে, তো ইন্টারমিডিয়েট যা দেখবো যে আসলে সে কত দূরে গিয়ে পড়ছে, এই ম্যাথ গুলো আসবে। অথবা তোমাকে বলবো এখানে যে সে পড়ছে কত ক্ষেত্রফলের এরিয়া সে রিকভারি করতে পারবে। এগুলো ইন্টারমিডিয়েট কনসেপ্ট, জাস্ট একটা আইডিয়া দিলাম। তো যাই হোক, এখন তোমাকে বলবে ও যে এখানে যে আসছে ভি ভেলোসিটি নিয়ে যে নিক্ষেপটা করলো, এখন তার ক্ষমতা কত। তুমি বলবা আচ্ছা এখান থেকে উঠাইতে কাজ কত, mgh। আবার সাথে সাথে যত কেজি পানি উঠাইছে সবাইকে আবার দিছে গতিশক্তি, তাহলে সে দুইটা কাজ করছে, উঠানোর জন্য mgh, আবার শক্তি দেওয়ার জন্য হাফ mv², দুইটা কাজ করে ফেলছে কত সময়ের ভিতর, টি সময়ের ভিতর। তাহলে এখন কার্যকর শক্তি থাকবে এটা। ওকে, আগে শুধু উঠাইছে, এখন উঠায়া সাথে সাথে থ্রু করছে, করলে mgh প্লাস হাফ mv²/t। ওকে, সিচুয়েশন নাম্বার 1 বা টাইপ 1 কমপ্লিট। এখন আসো টাইপ 2। তোমাকে যদি বলে ধরো না একটা কূপ নিলাম, এখান থেকে প্রথম মোটর পানি উঠাইতেছে, কত উচ্চতায় উঠাইছে, এইচ উচ্চতায়, কত কেজি পানি, এম কেজি পানি, কত সময়, t1 সময় উঠাই ফেলছে, ধরো না t1 সময় উঠাই ফেলছে। তাহলে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা কত আসবে, mgh/t1, শেষ। এখন তোমাকে বলবে আরেকটা মোটর ওই কূপ থেকে, আরেকটা সেকেন্ড মোটর মনে করো p2, একটু মুছে দিই বোঝা যাচ্ছে না হয়তো, আরেকটা মোটর মনে করো p2 এখান থেকে উঠাচ্ছে, কত উচ্চতায়, ওই একই উচ্চতায়, কত পানি, m কেজি পানি, কত সময়, t2 সময় উঠাচ্ছে। এখন বলছে ওর কার্যকর ক্ষমতা কত, বলছে মনে করো mgh/t2। ওকে, তো এই টাইপ 2 এর ভিতর আমি একসাথে আরেকটা টাইপ দেখাই দিব। দেখো দুইটা কোশ্চেন হতে পারে, আলাদা করে টাইপ করলাম না। এক নম্বর তোমাকে বলবে যে এদের মধ্যে কোনটা অধিক সাশ্রয়ী, এদের মধ্যে কোনটা অধিক সাশ্রয়ী, প্রশ্নে চায় বসলো। অধিক সাশ্রয়ী মানে কি, অধিক সুবিধাজনক, যে কে সুবিধাজনক, যে অল্প সময় বেশি কাজ করে, তাই না। তাহলে তুমি এখানে দেখবা এটা সলিউশন দুইটা, যে যদি দক্ষতা না থাকে, তাহলে দক্ষতা নাই, তাহলে তুমি বলবা যার কার্যকর ক্ষমতা বেশি, যার কার্যকর ক্ষমতা বেশি সে অধিক সাশ্রয়ী। অঙ্ক এভাবে সলভ করে দিবা। সাপোজ ধরুন এখানে যে মান দিছি, বললাম t1 এর মান বড়, t2 এর মান ছোট। t2 এর মান ছোট মানে কি, টাইম কম লাগছে, আর যার টাইম কম লাগছে তারই তো কার্যকর ক্ষমতা বেশি, কারণ একই কাজ অল্প সময়ের ভিতর করছে। তাহলে এখান থেকে বুঝে ফেললাম p1 এর লাগবে সময়, p1 এর কার্যকর ক্ষমতা কম, p2 এর কার্যকর ক্ষমতা বেশি, বাস p2 হবে তোমার অধিক সাশ্রয়ী। ওকে, 2 নম্বর, যদি দক্ষতা থাকে, মানে প্রশ্নে দক্ষতা থাকে, প্রশ্নে তোমার দক্ষতা দিয়ে দিছে 30%, 40%, 50%, 60%, যাই হোক দক্ষতা দিছে। দক্ষতা থাকলে তখন কিভাবে করবো, তখন তুমি জানো, আমরা জানি mgh/t1 = eta1 p1', সিমিলারলি mgh/t2 eta2 p1 বা p2'। ওকে, তো এখন তুমি দেখো ও কাজ করছে, এই দুইটা থেকে কি আমরা প্রদত্ত ক্ষমতা বের করতে পারবো না? সরি, প্রশ্নটা এভাবে করা উচিত হয় নাই। যদি দক্ষতা না থাকে না, যদি দেখো যদি প্রদত্ত ক্ষমতা না থাকে, একটু উল্টা বলে ফেলছি, প্রদত্ত ক্ষমতা না থাকে, অঙ্ক এখানে শেষ। আর যদি প্রদত্ত ক্ষমতা থাকে, প্রশ্ন যদি প্রদত্ত ক্ষমতা দেয়, তখন তাহলে আমরা এখান থেকে দক্ষতা বের করে নিয়ে আসতে পারবো, eta1 আর eta2 বের করে নিয়ে আসতে পারবো। জাস্ট মানটা বসায় দেবা, p2 দ্বারা ভাগ করবা। কি করবা, এখানে যে কার্যকর ক্ষমতা বের হয়েছে mgh/t1, এটাকে জাস্ট ভাগ করে দেবা p1', এখানে যে কার্যকর ক্ষমতা বের হয়েছে
mgh/t2 ডিভাইড বাই p2 প্রাইম। এখন তুমি দেখবা কার দক্ষতা বেশি আসে, তো বলবা যার দক্ষতা বেশি, যার দক্ষতা বেশি তার কি সাশ্রয়টাও বেশি হবে, কেন সে অল্প সময় বেশি কাজ করছে। ওকে, তাহলে অ্যান্সার ভ্যারি করবে প্রশ্নের উপর। প্রশ্নে তুমি প্রদত্ত ক্ষমতা পাও নাই, অ্যান্সার তুমি ক্লোজ করে দিবা, কার্যকর ক্ষমতা দিয়ে ক্লোজ করে দিবা। প্রশ্নে প্রদত্ত ক্ষমতা পাইছো, দক্ষতা দিয়ে অঙ্কটা ক্লোজ করে দিবা। তো এখানে টেস্ট পেপার দেখার দরকার নাই, তুমি তোমার কনসেপ্ট অ্যাপ্লাই করবা। ওকে, সুন্দর মতো বুঝাই দিলাম। আরেকটা প্রসেস আছে, দেখো তোমার যেগুলো কোনোটাই পছন্দ না হয়, সুন্দর একটা প্রসেস আছে। এই টাকা দেখো তো, কার্যকর ক্ষমতা mgh সবই তো কনস্ট্যান্ট, কেন সম পরিমাণ পানি সম উচ্চতায় উঠাইতেছে, তাহলে বলতে পারি কার্যকর ক্ষমতা সমানুপাতিক টি। দেখো এক লাইনে অঙ্ক শেষ। ওকে, তাহলে এখান থেকে তুমি কি সলভ করতে পারো, p1/p2 t1/t2, জাস্ট t1 t2 মান বসায় দাও, p1 p2 মান বের হয়ে যাবে। এখানে দেখো তো t1 এর মান বড়, তাহলে t1 দিয়ে এটা গুণ করলা, ওকে বড় মান, এখানে আসলো p2 ভাগ করে দিলা, সলভ করার পর ফাইনালি তুমি একই রেজাল্টে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখানে p2 মান বড়, p1 এর মান কি আসবে ছোট। ওকে, তো এই হচ্ছে তোমার কনসেপ্ট। তো এইভাবে তুমি করতে পারো, ক্ষমতা না থাকলে, ক্ষমতা থাকলে এইভাবে করতে পারো। যদি এগুলো কোনোটাই পছন্দ না হয়, এইভাবে এক লাইন অঙ্ক শেষ করে দিতে পারো। ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার। টাইপ 2টা এখানেই ক্লোজ করে ফেললাম, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এবার আসো টাইপ 2 আরেকটু বর্ধিত করব, যে এরকম ম্যাথও আসতে পারে। যদি তোমাকে বলে একত্রে চালনা করা হলো, একত্রে চালনা করা হলো, অর্থাৎ তোমাকে বলবে যে ও এই মোটর m কেজি পানি এই উচ্চতায় উঠাইতে t1 সমানে, তাহলে দ্বিতীয় মোটর m কেজি পানি এই উচ্চতায় উঠাইতে t2 সমানে। এখন তোমাকে বললো যে ওই একই পরিমাণ পানি, ওই একই পরিমাণ পানি একই উচ্চতায় উঠাবে, একই উচ্চতা উঠাবে, দুইটা মোটর একসাথে উঠাবে, একসাথে উঠাবে m কেজি পানি এই উচ্চতা। এখন তোমাকে বলছে টাইম লাগবে কত, যেহেতু একসাথে উঠাচ্ছে অবশ্যই টাইম আরো কম লাগবে, কারণ দুইজন, ও মনে করে একা 100 কেজি উঠাইছে, ও একা 100 কেজি উঠাইছে, দুইজন মিলে এখন 100 কেজি উঠাবে, অবশ্যই টাইম লাগবে কি অনেক কম। তো দেখি এবার কত কম লাগবে, কিভাবে করবা দেখো। আমরা তো জানি কার্যকর ক্ষমতা ইকুয়াল tan GS/t। ওকে, তাহলে এখানে দেখো তো কার্যকর ক্ষমতা যেহেতু একত্রে চালনা করছি p1, এটা কি আমার p2, যেহেতু একত্রে চালনা করছি তাহলে তুমি লিখবা কার্যকর ক্ষমতা ইকুয়াল টু p1 + p2। মাথায় রাখবা মোটর সবসময় আমরা প্যারালাল এড করি, প্যারালাল প্যারালাল যোগ করে দিবা, মোটর কখনো সিরিজ এড করি না আমরা। ঠিক আছে, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। তো p1 + p2 সমান সমান কি আসবে, কার্যকর ক্ষমতা কত কেজি পানি m, কত উচ্চতা h, টাইম লাগছে কত, এটাই তো বের করবো। তাহলে t সমান সমান চলে আসবে কি mgh/p1 + p2। এই হচ্ছে তোমার কনসেপ্ট, অঙ্ক শেষ। তাহলে p1 p2 কিভাবে বের করবা, এই যে তোমার p1 p2 আগেই তোমার বের করে নিতে হবে, তারপরে এই দুইটা মান এখানে বসায় দিতে হবে। ওকে, বুঝতে পারছি, এই হচ্ছে তোমার একটা সলিউশন। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। ওকে ওকে, তাহলে আমরা বললাম হ্যাঁ একত্রে চালনা করলে এই সময়ের ভিতরে উঠে ফেলতে পারবে, কম সময় লাগবে। এই হচ্ছে তোমার টাইপ 2। এবার আসো টাইপ 3 একটু দেখি আর কি কি টাইপের ম্যাথ তোমার সামনে দিলে দিতে পারে। তো সেটা হচ্ছে টাইপ নাম্বার 3, যে সাপোজ মনে করো দক্ষতা বাড়ালে বা কমালে, এই টাইপটা দেখবো একটু। ধরে নাও একটা মোটর ছিল, সে সবসময় মাথা রাখবে 9 10 সবসময় উন্মুক্ত গ্রুপ নিয়ে আসবে, বদ্ধ গ্রুপ নিয়ে সাধারণত আসে না। যদি কোনো বিভিন্ন স্কুল কলেজে প্রশ্ন যদি পাও আমাকে নক দিও, ডাউট সলভিং ক্লাসে সলভ করে দিব, এই লেকচার আর কোডিং করতে চাচ্ছি না। তো ধরে নাও এখানে প্রথমে একটা একটা মোটর, কি মনে করো প্রথম একটা মোটর নিছো p1। ওকে, তো ও মনে করে এখানে পানি উঠাইতেছে, কত উচ্চতায় উঠাইতেছে, এইচ উচ্চতায়, কত কেজি পানি, m কেজি পানি উঠাইতেছে, সময় লাগছে কত, ধরে নাও t1। প্রশ্ন পরে বলছে এই মোটরের দক্ষতা মনে করো 5 বছর চালাইছে, তো 5 বছর চালালে দক্ষতা তো কমবে, আউটপুট কমবে না, ইঞ্জিনের এফিসিয়েন্সি অবশ্যই কমবে। তো এখন তোমাকে বললো দক্ষতা 10% হ্রাস করা হলো, 10% হ্রাস। তো আগে দক্ষতা কত ছিল, ধরো না আগে দক্ষতা ছিল মনে করো
এটা 60% ছিল। কত পার্সেন্ট? 60% ছিল। এখন বলছে 10% হ্রাস করছে। তাহলে এখন তোমাকে বলবে এই মোটরটাই একই মোটর P1 মোটরই ওই একই উচ্চতায় ওই একই কেজি পানি উঠাইতে এখন কত সময় নিবে? ওকে, তো একটু খেয়াল করো এখানে কি করছে। তো আমরা জানি এখানে সময় চাইছে, দক্ষতা। তো আমরা জানি, দেখো এই ইকুয়েশন শিখছি না, mgh/t সমান সমান ইটা পি প্রাইম। দ্বিতীয় অবস্থার দক্ষতা, দ্বিতীয় অবস্থার টাইম চাইছে, এম ইজ তো সেম, শুধু মিসিং কে দেখো পি প্রাইম। ওকে, তা ইটা 2 প্রাইম কিভাবে করবে দেখো, এখানে ইটা 1 তোমার দিয়ে দিছে 60%, আর এখানে ইটা 2 দিয়ে দিছে আগে যা ছিল তার থেকে হ্রাস করা হয়েছে কত পার্সেন্ট? 10%, ইকুয়ালস টু কত? 50%। তাহলে এখন দক্ষতা কত পার্সেন্ট হয়ে গেল? 50% বা 0.5। বাস এই মানটা এখানে বসাই দিব। ওকে, আবার এখানে এই ঝামেলাটা করতে যাও না যে আগে কত দক্ষতা ছিল, হ্রাস পাইছে, আগের দক্ষতার 10%, ব্যাপারটা এরকম না। যেটা শতকরার হিসাব শতকরা ভাবে সলভ করে ফেলেন, জটিল করতে যায় না। ওকে, তো এবার একটু খেয়াল করেন, ইটা 2 তো পেয়ে গেলাম। এখন আমার মিসিং কে এই যে প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতার জন্য প্রথম স্টেপে যাব। দেখো প্রথম স্টেপে আবার আমরা এই লাইনটাই লিখবো, mgh সমান লাগছে কত? T1, দক্ষতা কত? ইটা 1 পি প্রাইম। তাহলে এখান থেকে কার মান বের করতে পারবো? পি প্রাইম। কি আসবে? mgh ইটা 1 T1, ইটা 1 এর মান কত? 0.6। জাস্ট এই মানটা বসাই দিবেন এখানে। তো দেখেন এখানে সব ডাটা আপনার কাছে আছে, সব পি প্রাইম বের হলো। এখন ভালো মতো খেয়াল করেন, এই যে পি প্রাইম বের হলো, পি প্রাইমটা যে আমরা ওয়াট বের করছি, এই মানটা আমরা এখানে বসাই দিব। এই মানটাই যদি আমরা এখানে ধরে এখানে বসায় দিই, তাহলে দেখো আমার T2 বের হয়ে গেল, mgh এই মানটা নিচে চলে আসবে ইটা 2 পি প্রাইম। বাস এখান থেকে সময় বের হয়ে যাবে। এখন কোশ্চেন হতে পারে, স্যার এখানকার পি প্রাইম এখানে বসালেন কেন? একটা জিনিস খেয়াল করেন তো, আপনি বাজার থেকে একটা ফ্যান কিনে নিয়ে আসছেন, ফ্যানটার মধ্যে ইনপুট কিন্তু একবারই দেওয়া হয়েছে, কারখানায় যখন তৈরি করা হয়েছে একবারই, এটা কিন্তু আর দেওয়া হয় নাই। এরপর তার বয়সের সাথে সাথে তার আউটপুট কমবে। কেন? তার বয়স হচ্ছে, তার ইফিসিয়েন্সি কমবে, তার যন্ত্রপাতি দুর্বল হবে, এইভাবেই ঘটবে। ওকে, ইনপুট কি আবার দিচ্ছি? দিয়ে নেই। তাই জন্য মাথায় রাখবে, একবার যদি কোনো যন্ত্রের ইনপুট বের করা যায়, এটা সব সময় সেম থাকবে। কেন? এটা আর আমরা দিই না, একবারই আমরা হিসাব করি। বুঝতে পারছি কনসেপ্টটা? তো আশা রাখি টাইপ থ্রিটা আপনাদের বুঝতে পারছি। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছেন। এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তি। চেষ্টা করছি এই অল্প সময়ের ভিতর সবগুলো টপিক টানার জন্য। তো প্রত্যেকটা টপিক আসলে সত্যি করতে দেখেন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো লাগছে, এক্স্যাক্টলি জানি না, এরকম সময় লাগছে। তো এই লেকচারের ভিতর পুরো চ্যাপ্টার টানা হয়েছে। যখন আমার একাডেমিক প্রোগ্রাম হয়, প্রত্যেকটা টপিক 1.5 থেকে 2 ঘন্টা, তার চেয়ে বেশি সময় যাবে। তো বুঝতে পারতেছে একাডেমি লেকচারে রিভিশন প্রোগ্রামে এক জিনিস নয়। রিভিশন মানে তোমার সমস্ত টপিকটা ধারণা দিয়ে সিএনসিএল এমসিকিউ সলভ করে দেওয়া। আর একাডেমিক প্রোগ্রাম মানে একদম নিচ থেকে শুরু করে একবার অ্যাডভান্স পর্যন্ত উঠাইতে হবে। ওকে, তো যাই হোক, তোমাদের সাথে যেহেতু শেষ পর্যায়ে দেখা হয়েছে, এটা দিয়ে মোটামুটি বোর্ডে প্লাস নিয়ে আসতে পারবো। আর যারা একেবারে নতুন তাদেরকে বলবো, যারা এখনো পরীক্ষার্থী না বাট পরবর্তীতে ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই আমার একাডেমিক সেশনে এনরোল করে ফেলবে, ওখানে ডিটেইলস আর আলোচনা করা হবে। ওকে, এই ছিল তোমার কাজ ক্ষমতা শক্তি। এখন আমরা মোটামুটি যে কোনো সিকিউ সলভ করার জন্য প্রস্তুত। তো আমরা পরবর্তী লেকচারগুলো নিয়ে আসবো। এইভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের আগে তোমাকে আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দাও, যাতে তুমি ইজিলি সলভ করতে পারো। আমার আত্মবিশ্বাস তুমি এই টপিক বা এই কনসেপ্ট দিয়ে 50 থেকে 70% পারবা। এটা তোমার সামর্থ্যের উপর। আসলে আমার ক্যামেরার সামনে কারা বসে আছে আমি জানি না, আত্মবিশ্বাস। তোমরা একেবারে বোকা না, একেবারে ফ্রেশার না, কিছুটা হলেও তোমরা জানো। ওকে, তো চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চ দিয়ে মিনিমাম টাইমের ভিতর গোছায় দেওয়ার জন্য। আমরা কথা না বলে পরবর্তী সিকিউর জন্য প্রস্তুতি নিব। তো এই পর্যন্ত থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবা। তোমরা সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করবো যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং তোমাদের জন্য নিয়মিত যেন ক্লাসগুলো নিয়ে আসতে পারে। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।